তো আমরা যেখানে ছিলাম, তো অনেকেই আছে যারা আসলে প্রপার ভাবে নিজেকে ট্রেন আপ করে না, স্কিল ডেভেলপমেন্ট করে না, নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করে। তো এটা করা যাবে না। এবং ইভেন আপনাদের মধ্যে অনেকেই এখানে দেখবেন যে আপনারা জাস্ট ট্রেনিং নিচ্ছেন, অনেকে নিজের ফেসবুক আইডির নাম দিয়ে দিবে ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার অমুক। বাট ভাই, আপনি কি এখনো ফ্রিল্যান্সার হয়েছেন? আপনি যে এখনো প্রপার ভাবে ট্রেন আপই নেন নাই। সো প্রত্যেকে দাবি করে আমি ফ্রিল্যান্সার, বাট আসলে সে কিন্তু প্রপার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? যে কোনো একজন কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের একজন কোঅর্ডিনেটর নিয়োগ করব। সো একজন কোঅর্ডিনেটরের জন্য হ্যান্ড রাইজ করতে পারেন যার নেটওয়ার্ক কানেকশনটা ভালো আছে এবং আমার সাথে কুইক রেসপন্স করতে পারবে, এরকম কম্পিউটারে যুক্ত আছে, এরকম কেউ হলে ভালো হয়। ভাই, অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা কোঅর্ডিনেট করার জন্য মানে একদম অনেক বেশি আগ্রহী, বাট আপনাদের মধ্যে এই ধরনের আগ্রহ দেখি না। আপনারা আসলে আহ, পিছায় যাবেন, বুঝতে পারছেন? অনেকেই আছেন যারা হ্যান্ড রাইজ করেন না। আপনাদের যখনই একটা অপরচুনিটি দেওয়া হয় যে আপনাদের কোঅর্ডিনেট করার একটা সুযোগ থাকবে, তো আপনাদের সেই সুযোগটা নিয়ে নেওয়া উচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন ভাই, আপনাকে মনে হচ্ছে যে কুইক রেসপন্স করার মতো, আপনাকে দিলাম পারমিশন। ওকে। সো আপনার কাজ কি? ইন কেস আমার কখনো যদি ইন্টারনেট কানেকশনটা কোনো কারণে কমে যায়, ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়, সেই সময় আপনি আমাকে জানাবেন যে আমার ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়েছে, দেন আমরা সেই বিষয়টাকে আবারও রিপিট করব। বিষয় বুঝতে পেরেছেন? শাহাদাত ইসলাম, আনমিউট করে কথা বলবেন আমার সাথে। শাহাদাত ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি? চলে জি। ওকে, উই ডোন্ট নিড এনি কোঅর্ডিনেটর। ওকে। তো আমরা যে বিষয়টা বলছিলাম, অনেকে আছে যারা আসলে নিজেদেরকে ফ্রিল্যান্সার বলে দাবি করে, বাট দিন শেষে আসলে তাদের ভিতরগত কিছু নেই। তো আপনারা নিজেকে ফার্স্ট অফ অল প্রপারভাবে ট্রেন আপ করবেন। তো আমরা ক্লাসের মূল বিষয়বস্তুতে চলে যাই। অনেকগুলো বিষয় বললাম আপনাদেরকে। তো মাইক্রোসফট ওয়ার্ড যে বিষয়টা বলেছি, এই মাইক্রোসফট ওয়ার্ড মূলত অফলাইন বেস সফটওয়্যার, এবং এই সফটওয়্যারে যদি আমরা কাজ করতে চাই, আমাদের ইন্টারনেট কানেকশনের তেমন প্রয়োজন নেই। বাট আপনার কম্পিউটারে এবং ল্যাপটপের মধ্যে অবশ্যই মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটাকে ইনস্টল থাকতে হবে। আপনার কম্পিউটারে এবং ল্যাপটপে যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তখনই আপনি এই সফটওয়্যারগুলোতে কাজ করতে পারবেন। তো চলেন আমরা কিভাবে করে এই সফটওয়্যারটাকে ওপেন করা যায় দেখি। প্রত্যেকটা কম্পিউটারে, যে কম্পিউটারগুলোতে একটা উইন্ডোজ দেওয়া আছে বা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল করা আছে, সেই সফটওয়্যারের একদম নিচের দিকে, সেই কম্পিউটার একদম নিচের দিকে একটা সার্চ বার পাবেন। সেখানে গিয়ে আপনি শুধুমাত্র লিখবেন এমএস ওয়ার্ড। আপনি এমএস ওয়ার্ড লিখে সার্চ করবেন, একদম উপরের দিকে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। দেখেন ওয়ার্ড 2016। সো 2016, কারো কারো অন্যান্য ভার্সন থাকতে পারে 2023, 25 ইভেন। সো এই 2016 বা যে কোনো ধরনের একটা ডকুমেন্ট আপনার সামনে আসবে, সেভাবে করে আপনি কি করবেন, ওপেন করে নেবেন। এরপরে আপনার সামনে এইরকম অনেকগুলো অপশন চলে আসবে, আপনি সেখান থেকে কি করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে একটা কাজ স্টার্ট করবেন। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা খেয়াল করলে দেখতে পারবো একটা নতুন কিন্তু পেজ চলে এসেছে। সো এই পেজের মধ্যে আমাদের আদ্য প্রান্ত এবং অন্যান্য কাজগুলো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে করব। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন টপ বাটনের দিকে অনেকগুলো সেকশন রয়েছে। আমরা একটু এই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হই। অনেকেই হয়তো এগুলোর সাথে পরিচিত, এবং আপনারা অনেকেই হয়তো এই বিষয়গুলোতে এক্সপার্টও হতে পারেন, আমার থেকে এক্সপার্ট হতে পারেন। বাট আপনি নতুন করে কিছু বিষয় শিখতে পারেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমাদের প্রথম যে সেকশনটা আছে, সেই সেকশনটা হচ্ছে হোম সেকশন। হোম সেকশনের সামনের দিকে একটা সেকশন আছে যেটাকে বলা হচ্ছে ফাইল।
তো এই যে উপরের দিকে যতগুলো লেখা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাকে বলা হয় টপ বার। উপরের দিকে যতগুলো লেখা আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় টপ বার। তো এই টপ বারের মধ্যে কি কি থাকে দেখেন, ফাইল থাকে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, অনেকগুলো বিষয় থাকে। আমাদের সবগুলোর প্রয়োজন হয় না। আমাদের ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য যতটুকু প্রয়োজন হবে আমরা ঠিক ততটুকুই আপনাদের শেখাবো। অতিরিক্ত কোনো কিছু শিখিয়ে আপনাদের অ্যাকচুয়ালি আমরা সময় নষ্ট করব না বা বিভ্রান্ত করব না। আসলে আমরা যদি এই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটা প্রপার ট্রেন আপ নিতে চাই, প্রপার ট্রেনিং নিতে চাই, তাহলে আপনাদের অলমোস্ট 2 থেকে 3 মাসের একটা ট্রেনিং প্রয়োজন হবে। আপনি মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলোতে যদি নিজেকে একটা ভালো পরিমাণে দক্ষ করতে চান। বাট আপনি ফ্রিল্যান্সিংয়ে করার জন্য যতটুকু আপনার স্কিল প্রয়োজন এইটা ইনশাল্লাহ আজকের ক্লাস থেকেই আপনি শিখতে পারবেন, আপনার অন্য ক্লাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো এখানে দেখেন প্রথমত যে অপশনটা রয়েছে এটা হচ্ছে হোম বাটন। এই হোম বাটনের মধ্যে কয়েকটা আলাদা আলাদা পার্টিশন বা অপশন রয়েছে। এক নাম্বারটা হচ্ছে ফ্রন্ট, যে ফ্রন্টের মাধ্যমে আমরা যে কোনো লেখা, লেখার ডিজাইন, লেখার কালার, লেখার সাইজ, কতটুকু ছোট হবে কতটুকু বড় হবে, লেখাগুলো কোন ফ্রন্টে হবে অর্থাৎ কোন ডিজাইনে হবে, লেখাগুলোর রং কেমন হবে, লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, সেগুলোকে চেঞ্জ করতে পারি। সো আমরা হোমের মধ্যে প্রথম অপশনটা কি পাচ্ছি, ফ্রন্ট। এই ফ্রন্ট অপশনে আমাদের লেখা, লেখার কালার, লেখার সাইজ, লেখাগুলো কোন ডিজাইনে হবে, লেখার কালারটা কি হবে, এই বিষয়গুলো আমরা পাই এই ফ্রন্ট সেকশন থেকে। ফ্রন্ট সেকশনের পরে একটা সেকশন আছে যেটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন। এই প্যারাগ্রাফ সেকশনে নাম্বারিং, অর্থাৎ আপনি লিখতে চাচ্ছেন কোন একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের মধ্যে নাম্বার দিবেন আপনি। নাম্বারের পাশাপাশি আপনি চাচ্ছেন, নাম্বারের পাশাপাশি আপনি চাচ্ছেন যে আপনার যে লেখাগুলো সে লেখাগুলোকে সুন্দরভাবে সাজাতে। ঠিক আছে, অনেকগুলো বিষয় আছে প্যারাগ্রাফ সেকশন, এই বিষয়গুলো আমরা দেখব। বাকি যে সেকশনগুলো আছে এগুলো হচ্ছে স্টাইল, অর্থাৎ আপনার যে লেখাগুলো আপনি কোন স্টাইলে আসলে চান সেগুলো আপনি আপনার জায়গা থেকে এখান থেকে কি করতে পারেন, সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন। তো আমরা হোম সেকশনের কাজগুলো ফার্স্ট অফ অল একটু দেখি, এরপর আমরা ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং অন্যান্য সেকশনের কাজগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা কাজে চলে আসা যাক। তো এখানে আমরা শুধুমাত্র একটা মাউস দিয়ে জাস্ট ক্লিক করলে আমাদের এখানে লেখার একটা অপশন চলে আসবে। তো আমরা যে কোনো কিছু একটা লিখছি, যে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, আমরা একটা লাইন লিখলাম। সো এই লাইনটা লেখার পরে আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি, আমরা এই লেখাটাকে সম্পূর্ণ কি করলাম, মাউস দিয়ে জাস্ট একবার সিলেক্ট করলাম। সো লেখাটাকে মাউস দিয়ে সিলেকশন করে নেওয়ার পরে, মাউস দিয়ে সিলেকশন করে নেওয়ার পরে আমরা একদম এই ডিজাইন সেকশনে অর্থাৎ হোম সেকশনে একটু যদি খেয়াল করি, এখানে অনেকগুলো ফ্রন্ট অপশন আছে যেখান থেকে আমরা আমাদের লেখার ডিজাইনগুলোকে পরিবর্তন করতে পারি। সব থেকে স্ট্যান্ডার্ড এবং লেখার জন্য বা ফ্রিল্যান্সিং টাইপের কাজ করার জন্য বা ক্লায়েন্টের ডকুমেন্ট রেডি করার জন্য সব থেকে স্ট্যান্ডার্ড ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান, এই ফন্টটা। এবং আপনি যে কোনো ধরনের অফিসিয়াল কাজ করেন, নিজের জন্য কোনো ডকুমেন্ট তৈরি করতে চান বা যে কোনো ধরনের ডকুমেন্টেশনের জন্য এই ফন্টটা সব থেকে জনপ্রিয়, টাইমস নিউ রোমান। সো আমরা টাইমস নিউ রোমান এই ফন্টটাকে সিলেক্ট করলাম। আমরা এই ফন্টটাকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো তুলনামূলকভাবে ছোট, আমরা একটু বড় করে নিতে চাই। তো এই লেখাগুলো বড় করার জন্য এই ফন্ট সেকশনের পাশেই একটা অপশন দেখতে পারবো আমরা, যেটা হচ্ছে ফন্ট সাইজ। সো ফন্ট সাইজের উপর ক্লিক করে আমরা আমাদের ফন্টের যে সাইজগুলো আছে সেই ফন্টের সাইজগুলোকে আমরা ছোট বড় করতে পারি। আমরা 26 রাখছি। সো আমরা 26 রেখে আমরা একটু বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে নেই, দেন আমরা অ্যাকচুয়ালি কাজ কি টাইপের আসতে পারে বা কাজগুলো কোথা থেকে পাবো সেই বিষয়গুলো দেখব। তো এখানে আমরা প্রথমত যে জিনিসটা দেখলাম, আমরা লিখলাম, লেখার পরে আমরা আমাদের জায়গা থেকে ফন্টটাকে পরিবর্তন করলাম, অর্থাৎ লেখার ডিজাইনটাকে পরিবর্তন করলাম। লেখার ডিজাইনটাকে পরিবর্তন করার পরে আমরা এটার লেখার একটা পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী অথবা আমাদের যতটুকু লেখা বড় করা প্রয়োজন ঠিক ততটুকু করে আমরা নিয়েছি। এরপরে আমরা একটু যদি খেয়াল করি, নিচের দিকে একটু খেয়াল করলে দেখবো এখানে বি নামে একটা অপশন আছে। এই বিটাকে বলা হয় বোল্ড।
বোল্ড মানে হচ্ছে কোনো একটা লেখাকে মোটা করা। আমরা যখন বোল্ডের উপর ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমাদের যে লাইনটা আমরা লিখেছিলাম, সেই লাইনটা কি হয়েছে, মোটা হয়ে গিয়েছে। আমরা এই লাইনটাকে মোটা করেছি। অর্থাৎ ধরেন কোনো একটা লাইন হেডিং হিসাবে আপনি দিতে চাচ্ছেন বা হেডলাইন হিসেবে দিতে চাচ্ছেন, অর্থাৎ মুখ্য লাইন যেটাকে বলা হয়, সেই মুখ্য লাইন হিসেবে আপনি দিতে চাচ্ছেন, দেন আপনাকে কিন্তু বোল্ড করতে হবে। তাহলে বোল্ড করলে বোঝা যাবে যে এইটা অ্যাকচুয়ালি একটা নাম, বা আমরা যেটাকে উপস্থাপন করতে চাচ্ছি সেটার বিষয়বস্তু এটা। বোল্ডের পাশে হচ্ছে ইতালিক। সো এই ইতালিকের কাজ কি? ইতালিকের কাজ হচ্ছে কোনো একটা লেখাকে বাঁকা করানো। অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের লেখাগুলোকে একটু বাঁকা করে লিখে একটু ডিজাইন করতে চাচ্ছি, একটু সৌন্দর্য বর্ধন করতে চাচ্ছি, সেই সময় কিন্তু আমরা এই ইতালিক অপশনটাকে কাজে লাগাতে পারি। ইতালিকের পরে এখানে আমরা একটা অপশন পাচ্ছি যেটা হচ্ছে আন্ডারলাইন। এই আন্ডারলাইনের উপর ক্লিক করলাম। আমরা আন্ডারলাইনের নিচে ক্লিক করে দেখেন আমাদের যে লেখাটা আছে সেই লেখার নিচ দিয়ে একটা আন্ডারলাইন চলে এসেছে। তো আমরা যখন কোনো একটা নিচ দিয়ে একটা লাইন চাবো বা একটা আন্ডারলাইন চাবো, তখন আমরা আমাদের জায়গা থেকে আন্ডারলাইন সেকশনটাকে দিয়ে দিতে পারি। আন্ডারলাইন কখন প্রয়োজন হবে? যখন আমরা ডকুমেন্ট করব তখন আমরা এটা দেখবো। আমরা আন্ডারলাইনটা আপাতত উঠাই দিচ্ছি, অ্যান্ড ইতালিকটাকেও আপাতত উঠিয়ে দিচ্ছি। সো আমরা এটাকে উঠিয়ে দেওয়ার পরে এটা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আপনারা একটু খেয়াল করে দেখেন, সাপোজ আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা কোনো ধরনের কাজে আপনাকে ইনরোল করা হবে, তখন আমাদের ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদেরকে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করতে হবে। কোলাবোরেশন জিনিসটা কি অনেকেই বুঝবেন না। কোলাবোরেশন জিনিসটা হচ্ছে যখন একাধিক মানুষ একটা প্রজেক্টে একত্রিত হয়ে কাজ করে, তখন সেই কাজের পদ্ধতিকে বলা হয় কোলাবোরেশন। সো কোলাবোরেশন জিনিসটা কি? কোলাবোরেশন হচ্ছে যখন কোনো একটা প্রজেক্টে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে কাজ সম্পূর্ণ করে, তখন সেই কাজটাকে বেসিক্যালি বলা হয় কোলাবোরেশন। এখন এই কোলাবোরেশন কিছুদিন আগে খুবই জনপ্রিয় ছিল, ফেসবুকে কিন্তু কোলাবোরেশন করা যেত, এখনো যায়। অর্থাৎ আপনি আপনার কোনো একটা ভিডিও আপনার 2 থেকে 3টা পেজে একই সাথে ছাড়তে পারেন। অর্থাৎ আপনার ভিডিও সাপোজ ছোট একটা পেজ, সেই ছোট পেজে ভিডিও ছেড়ে বড় একটা পেজের সাথে আপনি কোলাবোরেশন করার মাধ্যমে আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করতে পারছেন, পাশাপাশি মানুষ আপনাকে চিনছে। সো এইটা অ্যাকচুয়ালি কি কোলাবোরেশন। তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব, তখন আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে বলবে যে আমার প্রতিষ্ঠানের জন্য আমার একটা ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন। সো ডকুমেন্টটা হবে বাল্যবিবাহ সম্পর্কিত, অর্থাৎ বাল্যবিবাহ ভালো না এই সম্পর্কিত একটা ডকুমেন্ট তৈরি করে দিতে হবে। তো এই যে ডকুমেন্টটা আপনাকে তৈরি করে দিতে হবে বাল্যবিবাহ সম্পর্কে, এই ডকুমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় থাকবে। যেমন আহ, আপনাকে বাল্যবিবাহ কেন হচ্ছে বা বাল্যবিবাহ করলে কোন কোন বিষয়গুলো আসতেছে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু টপিক সিলেক্ট করে দিবে। সেই টপিকগুলো আপনাকে কি করতে হবে, পয়েন্ট আকারে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডকুমেন্ট হিসাবে আপনাকে উপস্থাপন করতে হবে। এখন আপনি সাপোজ সেই ডকুমেন্ট রেডি করার সময় কোনো একটা জায়গার মধ্যে আপনি কনফিউশনে আছেন যে এই লাইনটা অ্যাকচুয়ালি বা এই ওয়ার্ডটা আপনি রাখবেন কি রাখবেন না। সো আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে করে বুঝাবেন যে এই ওয়ার্ডটা আপনি চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, এইটা বোঝানোর একটা ওয়ে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিক থ্রো। এই স্ট্রিক থ্রোর কাজ হচ্ছে, দেখেন আমরা একটা লেখার মধ্যে দিয়ে একটা এক টান দিয়ে কেটে দেওয়ার মতো একটা অপশন চলে আসছে। তো এই এক টান দিয়ে কেটে দেওয়ার অর্থ হচ্ছে আমার এই লাইনটাকে আপনি চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টকে যখন বোঝাতে চাবো যে অ্যাকচুয়ালি আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতেও পারি আবার নাও করতে পারি, তখন আমাদের ক্লায়েন্টকে এইরকম ভাবে একটা সুন্দরভাবে আপনাকে কি করতে হবে, চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে আপনি চাইলে এই অপশনটাকে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। সো এইটা আপনি করে রাখলেন, অ্যান্ড আপনার ক্লায়েন্ট যখন এটা দেখবে তখন সে বলবে যে হ্যাঁ আপনি চাইলে এটাকে রাখতে পারেন বা এটা আপনি কেটে দেন। সে নিজেও কিন্তু আপনার কেটে দিতে পারে। শাহাদত ইসলাম, আপনি কি কথা বলতে পারেন না ভাই? নেটওয়ার্ক ইস্যু হলে আপনাকে তো বলছিলাম যে একটু বলবেন। আপনার মাইক্রোফোনের সমস্যা আছে মেবি। অন্য কোনো একজনকে আমরা কোঅর্ডিনেশনের জন্য সিলেকশন দিই।
ওকে, প্রথমে জাহিদ আছেন, সো জাহিদকে কোহোস্ট রাখছি। সো জাহিদ, যদি নেটওয়ার্কে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই কি করবেন, ইনফর্ম করবেন। জাহিদ, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জাহিদ। জাহিদ, আপনাকে কো হোস্ট করা আছে, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। ভাই, আমাকে দেখার প্রয়োজন নাই, আপনি কথা বলবেন কখন কথা বলবেন, যখন আমার নেটওয়ার্ক সমস্যা হবে তখন, বুঝতে পারছেন? জি এরপর জি ঠিক যখন আছে। আমি কোনো প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর সরাসরি দিবেন, আশা করি ঠিক আছে স্যার। আর বলার প্রয়োজন নাই। তো চলেন আমরা ক্লাসের যেখানে ছিলাম সেইখান থেকে শুরু করি। তো আমরা যে বিষয়টা বলছিলাম, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব, যখন আমরা ডকুমেন্ট রিলেটেড কাজ করব, তখন আমাদের ক্লায়েন্টরা এভাবে করে বলবে, আমরা একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টটা আমি এবং আপনি দুইজন মিলে সম্পূর্ণ করব। আমি এবং আপনি দুইজন মিলে সম্পূর্ণ করব। আপনি ডকুমেন্টটা রেডি করবেন, আমি পর্যালোচনা করব, পর্যালোচনা করে কোথাও যদি ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে দিব। আপনার ক্লায়েন্টের সাথে এই ধরনের একটা চুক্তিতে আপনি কাজ শুরু করেছেন। যে কোনো একটা টপিক আপনাকে সিলেক্ট করে দিতে পারে। এটা তার প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি কোন ধরনের প্রতিষ্ঠান তার উপর নির্ভর করবে যে আপনার কাজটা কী ধরনের হতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন ধরনের টপিক নিয়ে কাজ করা হয়। যেমন রিসেন্টলি কোভিড-19 যখন ছিল তখন এই বিষয়গুলো খুব ভালো চলছিল। কোভিড সম্পর্কে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রেডি করার প্রয়োজন হচ্ছিল বিভিন্ন কোম্পানিগুলোর। যেমন তারা কোভিড-19-এর যে সলিউশনগুলো আছে, বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে, যেগুলো আছে ভ্যাকসিন, সে ভ্যাকসিন সম্পর্কে বিশ্ব দরবারে তাদের ভ্যাকসিনকে উপস্থাপন করতে চাচ্ছিল। অর্থাৎ ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত বিশ্বকে জানাতে চাচ্ছিল। অর্থাৎ ম্যাগাজিন আকারে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার প্রয়োজন হচ্ছিল। তখন তারা এই ফ্রিল্যান্সারদের হেল্প নিয়ে নেয়, এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিজে লেখে না, অ্যাজ এ ফ্রিল্যান্সারের কাছ থেকে তারা এই বিষয়গুলোকে লিখে নেয়, এবং তারা দেখে, পর্যালোচনা করে কোথাও ভুল থাকলে সেই ভুলগুলো তারা ঠিক করে দেয়। তো আপনার মনের মধ্যে কোনো একটা ডাউট চলছে যে এই জায়গাতে এই জিনিসটা রাখাও যেতে পারে আবার নাও রাখা যেতে পারে। সো আপনি আপনার ক্লায়েন্টকে সহজে সেই জিনিসটাকে ধরিয়ে দেওয়ার জন্য এইভাবে করে সুন্দরভাবে একটা স্ট্রিট থ্রো দিয়ে রাখবেন। এর কারণে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ, এই লেখাটা আপনি রাখতে চাচ্ছেন আবার নাও রাখতে চাচ্ছেন। আপনার ক্লায়েন্ট যদি মনে করে হ্যাঁ এটা রাখার মতো, তাহলে সে কি করবে, এটাকে সিলেকশন করে জাস্ট স্টিক থ্রোটাকে আউট করে দিবে। তাহলে একদম সিম্পল হয়ে যাবে, অর্থাৎ আগের মতো হয়ে যাবে। বাট আপনার ক্লায়েন্ট মনে করছে যে না, এটাকে রাখা যাবে না, তাহলে আপনার ক্লায়েন্ট কি করবে, নর্মালি এটাকে জাস্ট কেটে দিবে। কিভাবে কাটবে, ওই যে ব্যাক স্পেস বাটন বা ডিলেট বাটনে দিয়ে কেটে দিবে। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে সহজ করে বোঝানোর জন্য এই অপশনটাকে বোঝাতে পারেন। এখন আসা যাক পরের যে সেকশনগুলো, এগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে আপনি যখন কোনো একটা লেখার মাথার উপরে কিছু লিখতে চাচ্ছেন, সাপোজ এই যে শায়েক, এই লেখাটার উপরে অর্থাৎ উপরের সেকশন আপনি কিছু একটা লিখতে চাচ্ছেন, তাহলে প্রথমত আপনাকে এই যে সাবস্ক্রিপ্টটাকে সিলেক্ট করতে হবে, দেন আপনি থ্রি লিখলেন। ওকে, অ্যান্ড আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ থ্রি ঠিক আছে। এর যে শায়েখুল, শায়েক, আপনার এই আমিন, আমিন লেখাটার নিচে, অর্থাৎ এই নিচের দিকে আপনার কিছু একটা লেখার প্রয়োজন। তখন আপনি কি করবেন, এই যে সুপার স্ক্রিপ্ট যেটা আছে, সরি সাবস্ক্রিপ্ট যেটা আছে, এই সাবস্ক্রিপ্টটাকে সিলেক্ট করবেন, দেন আপনি যে কোনো কিছু লিখলে সেটা নিচের দিকে চলে আসবে। অ্যান্ড এইটা যখন আপনার লেখা কমপ্লিট হবে, তখন আপনাকে কিন্তু এই যে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট, এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট কিভাবে করা যায়, আবার সেই অপশনে ক্লিক করলে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আপনি জাস্ট নর্মালি তখন লিখতে পারবেন। বাট আপনার যদি এই সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টে সিলেকশন করা থাকে, সাপোজ এটাতে আমার সিলেকশন করা আছে, তাহলে কোনো কিছু লিখলে উপরের দিকে লেখা হবে, আপনি বাহিরের দিকে অর্থাৎ নিচের দিকে লিখতে পারবেন না। সো এইটাকে ডিঅ্যাক্টিভেট করতে হয় কিভাবে, আমরা আগের মতো জাস্ট সুপার স্ক্রিপ্টে ক্লিক করে আগের মতো করে জাস্ট নর্মালি লিখতে পারবো। তো আমরা এই বিষয়টা খুবই সিম্পল, এগুলো আশা করি আপনারা বুঝতেছেন। তো এরপরে দেখেন, আমরা চাইলে এই যে লেখাগুলো আমরা লিখেছি, এটাকে চাইলে আমরা একবার একবার করে বড় করতে পারি। দেখেন আমরা এই লেখাটাকে একবার একবার করে বড় করছি, আবার এই লেখাটাকে একবার একবার করে যদি ছোট করতে চাই,
ডিক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ একবার একবার করে এটাকে ছোট হবে, আবার আপনি যদি ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করেন তাহলে একবার একবার করে এটাকে বড় করতে পারবেন। এখানে আমরা যদি খেয়াল করি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। এখন কেস জিনিসটা কি? আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি তখন দেখবেন যে আমাদের বলেছিল যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পড়েছি। তো এখানে আমরা আমাদের কেসটাকে ঠিক করতে পারি, যেমন লোয়ার কেস। লোয়ার কেসে দিলে সবগুলো ওয়ার্ড কিন্তু, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার কেস, অর্থাৎ ছোট হাতের অক্ষর দিয়ে সবগুলো শুরু হয়েছে এবং ছোট হাতের অক্ষর দিয়েই শেষ হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন এইটাকে কি করতে, আপনি আপার কেসে রাখতে, অর্থাৎ সবগুলো লেখা বড় হাতের অক্ষরে হবে, ক্যাপিটাল হবে। এবার আপনি আবার চাচ্ছেন যে না, প্রত্যেকটা লেখার ইস ওয়ার্ডের, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে হচ্ছে ক্যাপিটাল, পরেরগুলো হবে স্মল। এটা ক্লিক করলে প্রত্যেকটা লেখার প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল, পরের অক্ষরগুলো দেখেন স্মল হয়ে গেছে। তো এগুলো আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। এরপরে আসা যাক, এখানে দেখেন আমরা টেক্সট ইফেক্ট বলে একটা অপশন পাই। লেখার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি। এই টেক্সট ইফেক্টে ক্লিক করে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন, সেই ইফেক্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, যেটাকে ডিজাইন বা ইফেক্ট যা কিছু বলতে পারেন, কোনো ইস্যু নাই। তো টেক্সট ইফেক্টগুলো ব্যবহার করা যায়। এরপরে দেখেন আপনি চাইলে ফিল কালার দিতে পারেন বা হাইলাইট যেটাকে বলা হয়। আপনি চাচ্ছেন এই যে লেখাটাকে বা আপনার ডকুমেন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট, সাপোজ আপনি ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন এই যে দিস লেখাটাকে একটু আপনি কি করবেন, হাইলাইট করবেন বা মার্কিং করে দিবেন। সেই যে হাইলাইট বা মার্কিং করার সিস্টেম কি, আপনাকে যতটুকু আপনার হাইলাইট বা মার্কিং করার প্রয়োজন ঠিক ততটুকু আপনি জাস্ট সিলেকশন করে নিয়ে আপনি এখান থেকে জাস্ট এই যে কালার বা হাইলাইট করে দিলে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এরপরে আপনারা দেখেন হাইলাইটের পরে কি আছে, হাইলাইটের পরে আপনি চাইলে আমরা বর্তমানে যে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলোর কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি। তো কালার পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে এখানে যে বিভিন্ন কালার রয়েছে সেই কালারগুলোতে সিলেকশন দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কালারগুলোকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ লেখার কালারও আমরা চাইলে পরিবর্তন করতে পারি। আমরা এই কালারটা রাখছি বা রেড কালারটা রাখছি, একটা কালার পরিবর্তন করলাম আমরা। এখন দেখেন আমরা যে বর্তমানে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো আমরা কোথা থেকে কি পরিবর্তন করতে পারবো, সেগুলো এই ফন্ট সেকশন দিয়ে করতে পারবো। ফন্ট সেকশনের পরে যে সেকশনটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন। এই প্যারাগ্রাফ সেকশনের কাজ হচ্ছে আপনি যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলোকে আপনি কোথায় রাখবেন। সাপোজ আমরা এই লেখাগুলোকে বর্তমানে আছে একদম বাম দিকে একটু চাপানো আছে, এদিকে একটু কি আছে, বাম সাইডে চাপানো আছে, ডান সাইডে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। বাট আপনি এই লেখাগুলোকে একদম মিডিলটে রাখতে চাচ্ছেন, মাঝখানে রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যালাইনমেন্টটাকে সিলেকশন করতে হবে যেটাকে বলা হয় সেন্টার। সেন্টারে ক্লিক করলে আপনার লেখাগুলো একদম মাঝামাঝি অবস্থানে থাকবে। আপনার মনে হচ্ছে এই লেখাগুলোকে সেন্টারে না, আপনি একটু ডান সাইডে রাখতে চান, তাহলে আপনি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে আপনার লেখাগুলো ডান দিকে চলে আসতেছে। আবার আপনি চাচ্ছেন যে মাঝখানে নিয়ে আসতে, তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে এগুলো সেন্টারে চলে আসতেছে। এগুলো নিয়ে আমরা একটু পরে দেখব বিস্তারিত, যখন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করব তখন। ওকে, সো আমরা এরপরে দেখতে পাচ্ছি জাস্টিফাই নামে একটা অপশন আছে। এই জাস্টিফাই অপশনটা আমরা দেখব যখন বড় ডকুমেন্ট আমরা রেডি করব, সেই বড় ডকুমেন্ট রেডি করার সময় আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন একটা অপশন আছে যেটা আমরা কি করতে পারি, ইনডেন্ট। এটা দিলে আমাদের ডান দিকে যাবে, এটা দিলে লেখাগুলো একবার একবার করে বাম দিকে যাবে। বাম দিকে একবার একবার করে যাচ্ছে, আবার এটা দিলে আপনি ডান দিকে একবার একবার করে নিয়ে আসতে পারেন। অনেক সময় আমাদের হয় যে আমাদের লেখাগুলোকে বাম দিকে একটু অথবা ডান দিকে একটু সরানোর প্রয়োজন হয়, সেই সময় আমরা এইটাকে ব্যবহার করতে পারবো। এরপরে আসা যাক, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিং, আমরা একটা লাইনের সেপারেশন ফার্স্টে করি। দেখেন আমাদের এখানে দুইটা লাইন আছে, তো আমরা এই যে দুটা লাইন করেছি, এই দুইটা লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে। তো এই দূরত্বটা কতটুকু হবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা আপনি কি করতে পারবেন, এখান থেকে ঠিক করে দিতে পারবেন। দেখেন আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এখান থেকে কিন্তু নির্ধারণ করে দিচ্ছি। বাট সব থেকে বেটার হয় রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। সো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে রাখলে আপনার সব থেকে ক্লোজ যেটা হয় বা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যতটুকু হলে পারফেক্ট হয় ঠিক ততটুকুই আপনি করতে পারবেন। কোথা থেকে করতে পারবেন, এই যে এখান থেকে অ্যাড স্পেস আপনি দিতে পারেন, বাট এখানে কিন্তু এর আগে ছিল রিমুভ স্পেস, তো আমরা আর করতে চাচ্ছি না।
তো এরপরে আমরা যতগুলো আছে ততগুলো আমাদের ডকুমেন্ট রেডি করার মধ্যে আমরা শিখে ফেলবো। চলো আমরা আর সময় নষ্ট না করি, আমরা কিভাবে একটা প্রফেশনাল ডকুমেন্ট ক্রিয়েট করা যায় সেই বিষয়টা শিখে ফেলি। তো ডকুমেন্ট রেডি করার জন্য কিছু লেখার প্রয়োজন হবে। তো আমরা সে লেখাগুলো নিয়ে আসি। তো আমরা এখান থেকে কিছু নির্দিষ্ট লাইন লিখে নিচ্ছি। এই বিষয়গুলো আমরা টাইপিং করে লিখতে পারতাম, বাট যেহেতু আমাদের ক্লাসের সময়ের মধ্যে একটা লিমিটেশন আছে, তো সেই সময়টা আমরা নষ্ট না করে আমরা জাস্ট নর্মালি এই লেখাগুলোকে কপি করে নিয়ে আসলাম, যাতে করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের ক্লাসটা সম্পূর্ণ করা যায়। তো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। জি, কথা বলি নাই সেই কারণেই শুনতে পারেন নাই। তো আমরা এই লেখাগুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ড ডকুমেন্ট সেকশনে। তো ডকুমেন্ট সেকশনে আসার পরে আমরা যে লেখাগুলোকে কপি করে নিয়ে আসলাম সেগুলোকে আমরা পেস্ট করলাম। তো আমরা যদিও এখানে পেস্ট করলাম, আমরা কিন্তু যখন আমরা কাজ করব তখন তো আর পেস্ট করব না। তো আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। প্রথমত যে কোনো একটা আমরা ডকুমেন্ট রেডি করি না কেন, আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কিন্তু হেডলাইন থাকবে। তাহলে হেডলাইনটা ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিই। তো হেডলাইন হিসাবে আমরা রাখতে চাচ্ছি অ্যাবাউট মাই সেলফ। আমরা এটাকে ফ্রন্টটাকে প্রথমত চেঞ্জ করে দেই। এরপরে আমরা এটাকে বোল্ড করি। বোল্ড করার পরে আমরা এটার একটা বড় হেডিং, হেডলাইন যেহেতু সেই হেডলাইনটাকে আমরা বড় করলাম। এবং এই যে হেডলাইনটা, এই হেডলাইনটাকে আমরা মাঝামাঝি স্থানে রাখতে চাই। সে কারণে আমরা এই যে অ্যালাইনমেন্ট সেকশন থেকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করে দিলাম। এবং আমরা যে হেডলাইনটা দিয়েছি সেই হেডলাইনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাই। সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব পাশাপাশি। আমরা ব্যাকগ্রাউন্ড দিব, পাশাপাশি আমাদের যে কালারটা আছে সেই কালারটাও চেঞ্জ করব। এখান থেকে আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, এটা থাকলো। তো এখান থেকে দেখেন প্রত্যেকটা লাইন আছে, এই প্রত্যেকটা লাইনের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাপ এবং বিভিন্ন ধরনের বিষয় আছে। তো ফার্স্ট অফ অল এই লেখাগুলোকে আমি কি করতে চাই, একদম ক্লিন করতে চাই। তো ক্লিন করার জন্য আমি সবগুলো লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে যত ধরনের ফরম্যাট আছে সব ধরনের ফরম্যাট গুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করলে দেখেন আমাদের লেখাগুলোর মধ্যে আগে গ্যাপ ছিল, বিভিন্ন ধরনের ফরম্যাট ছিল, সেই ফরম্যাট গুলো কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই লেখাগুলো শুরু হয়েছে যেখান থেকে, শেষ কিন্তু ঠিক সেই জায়গায় গিয়ে হয় নাই। আমাদের এই লেখাটা শুরু হয়েছে এখানে, ঠিক আছে, বাট লেখাটা শেষ হয়েছে এখানে। পরের লাইনটা আবার দেখেন আরেকটা জায়গায় গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ লেখাগুলো দেখতে অনেকটাই কি লাগছে, অগোছালো লাগছে। তো এগুলোকে গুছিয়ে রাখার জন্য আমরা কি করতে পারি, সবগুলো লেখাকে এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে ফেলার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে জাস্টিফাই নামে যে অপশনটা আছে, জাস্টিফাই অপশনে ক্লিক করে দিব। জাস্টিফাই অপশনে ক্লিক করলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের লেখাটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু শেষ হয়েছে। এখন আমাদের ডকুমেন্টটা দেখতে কিন্তু আগের থেকে বেটার মনে হচ্ছে। এখন আমরা এই ডকুমেন্টগুলো একটা একটা করে কি করি, একটু এডিট করি। আমরা ডকুমেন্টটা নিলাম। ডকুমেন্টটা নেওয়ার পরে আমরা ফ্রন্টটাকে পরিবর্তন করে দিলাম। ফ্রন্ট পরিবর্তন করার পরে আমাদের যদি মনে হয় ফ্রন্ট সাইজটা একটু বড় করা দরকার, ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিলাম।
তো ফন্ট সাইজ বড় করার পরে আপনি যে ডকুমেন্ট লিখবেন সেই ডকুমেন্টে অবশ্যই তো কোনো বিষয়বস্তু থাকে, তাই কিনা? তো আপনি এখানে লিখেছেন অ্যাবাউট মাই সেলফ, এরপরে আপনার নিজের সম্পর্কে কিছু লিখলাম। তো নিজের সম্পর্কে কিছু লেখার পরে আপনার কাছে মনে হয়েছে যে এখানে আমরা অন্যান্য বিষয়গুলো অ্যাড করতে চাই, অন্যান্য বিষয়গুলো আমরা অ্যাড করব। যেমন আমরা আর একটা হেডিং দিতে চাই এবং সেই হেডিংটা একটা বক্সের মধ্যে আমরা রাখতে চাই। হেডিং হিসাবে আমরা কি রাখতে চাই? সাপোজ আমরা রাখতে চাচ্ছি এডুকেশন সেকশন বা এডুকেশন বলে কিছু একটা জিনিস আপনি রাখতে চাচ্ছেন, তাহলে এডুকেশন, এটা রিমুভ স্পেস। ওকে, আমরা এডুকেশন, এডুকেশন এডুকেশন বলে একটা সেকশন আমরা অ্যাড করলাম। তো এই সেকশনটা অ্যাড করার পরে নিচে আমরা চলে আসলাম। নিচে আসার পরে আমরা এখানে একটা টেবিল অ্যাড করব, এডুকেশন সেকশনটা আমরা একটা টেবিলের মধ্যে রাখবো। আপনি টেবিলটা তাহলে কিভাবে করে অ্যাড করা যায়? টেবিল অ্যাড করতে হলে আমাদের চলে আসতে হবে এই ইনসার্ট সেকশনে। এই ইনসার্ট সেকশনে আসার পরে এখানে দেখতে পারবো টেবিল বলে একটা জিনিস আছে। সেই টেবিল অপশনে আমরা কি করব? ক্লিক করব। আমরা টেবিল অপশনে ক্লিক করলাম। এখানে আপনি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কলাম এবং সারি অনুযায়ী টেবিল পাবেন। এখন আমরা যা কিছু লিখতে চাই সেই লেখা অনুযায়ী আমরা এখানে টেবিল অ্যাড করব। সাপোজ আপনি চাচ্ছেন আপনার তিনটা স্ট্যান্ডার্ডে রাখতে, যেমন এসএসসি, এসএসসি এবং এইচএসসি এবং অনার্স তিনটা রাখতে চাচ্ছেন, তাহলে আপনার তিনটা রাখার জন্য আপনার এডুকেশন সেকশন যদি তিনটা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? নিচের দিকে তিনটা ঘর রাখতে হবে। এবং আপনি চাচ্ছেন এডুকেশনের নাম উপরের বক্সে দিবেন, এরপরে আপনার রেজাল্ট কি, কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন এবং আপনার বোর্ড কত ছিল, সেই বিষয়গুলো আপনি লিখতেন। তাহলে 4:4 বা 4:4 এই রেশিওতে আপনি কি করেন? এখান থেকে একটা এই যে টেবিল নিয়ে নেন। টেবিল নেওয়া হয়ে গেল। টেবিল নেওয়ার পরে আপনি এই যে প্রথমের দিকে যেটা আছে আমরা দিলাম আহ এক্সাম নেম, এক্সাম নেম, আমরা এক্সাম নেম দিলাম। এক্সাম নেওয়ার নেমের পরে আমরা দিলাম রেজাল্ট অথবা বোর্ড, বোর্ড। বোর্ডের পরে আমরা দেই হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এন্ড দেন আমরা রেজাল্ট। আমরা কয়েকটা সেকশন অ্যাড করলাম। এখন আমরা এক্সাম নেম প্রথমে দেই এসএসসি, এরপর আমরা দেই এইচ এস সি, এন্ড ফাইনালি আমরা দেই অনার্স, অনার্স বোর্ড। সবগুলো বোর্ড আমরা সিলেকশন করি। ওকে, সো দেখেন আমরা এডুকেশনে যেগুলো আমাদের একটা বক্স আকারে প্রকাশ করলাম। সো এডুকেশনে বক্স আকারে প্রকাশ করার পরে এই যে এডুকেশন যে হেডিংটা আছে এটাকে একটু মোটা করে দিব আমরা, যেহেতু এটা কি আছে একটু আমাদের হেডলাইন হিসেবে আছে, এন্ড এটাকে একটু বড় করলাম রেগুলার ফ্রন্টের তুলনায়। আমি চাচ্ছি এই এডুকেশনটাকে একটা বক্সে রাখতে, তাহলে বক্স কোথায় পাবো? এখানে খেয়াল করে দেখেন একটা বক্স অপশন আছে, বর্ডার। বর্ডার সেকশনে আসার পরে এই যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করব আমরা। আইকনে ক্লিক করার পরে অল বর্ডারে ক্লিক করে দিব। অল বর্ডারে ক্লিক করলে দেখেন আমাদের যে এডুকেশন এই লেখাটা একটা বর্ডারের আওতায় চলে এসেছে, একটা বক্সের আওতায় কিন্তু চলে এসেছে। এরপরে আমরা যে লেখাগুলো এখানে লিখেছি, যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোকে আমরা চাচ্ছি আমাদের লেখাগুলো দেখেন বক্সের একদম বাম সাইডে কি আছে, সবগুলো বাম সাইডে আছে। তো বক্সের বাম সাইডে আছে, দেখতে কেমন লাগছে? তো আমরা এটাকে একদম মিডিলটা রাখতে চাই, অর্থাৎ আমরা যে বক্সটা করেছি সেই বক্সের একদম মিডিলে থাকবে লেখাগুলো। তো আমরা সবগুলো লেখা সিলেকশন করলাম এন্ড এই যে সেন্টার বাটনে ক্লিক করলাম।
দেখেন আমাদের সবগুলো লেখা কিন্তু একদম সেন্টারে চলে আসছে, দেখতে এখন কিছুটা ঠিকঠাক মনে হচ্ছে। তো বক্সের কাজ এতটুকুই, আপনারা বিষয়টা বুঝলেন। বক্স বক্স সেকশনের কাজটা কিন্তু ঠিক এতটুকুই। এখন আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু এই সেম ভাবে বক্স আকারে অ্যাড করতে পারি। আপনি এডুকেশন অ্যাড করলেন, এডুকেশনের পরে আপনার যদি স্কিল অ্যাড করার প্রয়োজন হয়, যেমন বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে, আপনার কম্পিউটার স্কিল, এরপরে অন্যান্য যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট আপনাদের শেখানোর পারপাসে বিষয়টা দেখাচ্ছি। আপনারা একটা নিজে নিজে সিভি তৈরি করার চেষ্টা করবেন, একটা সিভি নেবেন, সিভি নিয়ে সেই সিভিটা নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। ইনসার্টের মধ্যে আমরা যখন ক্লিক করলাম, ইনসার্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন পিকচার নামে একটা সেকশন আছে। এই পিকচার সেকশনে ক্লিক করার পরে অনেকগুলো পিকচার কিন্তু আমরা অ্যাড করতে পারি। বাট যখন আমরা কোনো ক্লায়েন্টের ডকুমেন্ট তৈরি করব তখন আমাদের ক্লায়েন্ট পিকচার চেতেও পারে, নাও চেতে পারে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিকচার অ্যাড করা যায় কিভাবে করে। তো আমরা ফার্স্টে একটা ইনসার্ট অপশন থেকে একটা পিকচার অ্যাড করলাম। পিকচার অ্যাড করার পরে এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু পিকচারের বিভিন্ন ধরনের আমরা আহ, দিতে পারি, যেটাকে বলা হয় ফ্রেম। তো ফ্রেম গুলো আমরা পরে দিয়ে একটু এখান থেকে ছোট করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো দেখেন আমরা যে ছবিটা অ্যাড করেছি সেই ছবিটা কিন্তু অনেক বড় ফরম্যাটে ছিল, সেটাকে আমরা ছোট করে নিলাম প্রথমত। তো এটাকে ছোট করার পরে আমরা এটাকে সরানোর চেষ্টা করছি। ছোট করার পরে আমরা এটাকে কি করতেছি, সরানোর চেষ্টা করতেছি, কিন্তু সরানো যাচ্ছে না। তো এটাকে সরানো যাচ্ছে না কারণ কি, এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে লেআউট অপশন। এই লেআউট অপশনটা আপনার এই জায়গাতে পাবেন, আবার পাবেন কোথায়, এই যে এখানে পাবেন, যেটাকে বলা হচ্ছে লেআউট অপশন। এইখানে পাবেন আর এখানে পাবেন। তো এইখানে থাকলে এখান থেকে ক্লিক করবেন, না থাকলে এখান থেকে ক্লিক করবেন, কোনো ইস্যু নাই। এইখানে ক্লিক করার পরে আমাদের কয়েকটা অপশন আসবে, তো আমরা এখান থেকে যেই অপশনটাতে ক্লিক করব তা হলো থ্রো। এই থ্রো অপশনটাতে ক্লিক করব। থ্রো অপশনে ক্লিক করলে আমরা এটাকে কি করতে পারবো, এভাবে করে থ্রো করতে পারবো, মুভমেন্ট করতে পারবো। তো একটা সিভির মধ্যে দেখবেন যে আমাদের একটা প্রফেশনাল পিকচারের প্রয়োজন হয়। তো আমরা যখন কোনো সিভি তৈরি করব তখন এইভাবে থ্রো করে নিলে আমাদের পিকচারের মধ্যে আমরা কি করতে পারবো, আমাদের সিভির মধ্যে আমরা পিকচার অ্যাড করতে পারবো। আমরা আপাতত এই পিকচারটা অ্যাড করে দিচ্ছি। ওকে, পিকচারটা এক সাইডে থাকবে। এখন পিকচার বসানো হইলো, এরপরে আমরা কি করতে পারি, আমরা ডিজাইন সেকশনে লেআউট সেকশনে আসলাম। লেআউট সেকশনে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অনলাইন থেকে আপনি পিকচার চাইলে অ্যাড করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে ইনসার্টের মধ্যে, সেটা হচ্ছে কভার পেজ। প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা করে কভার পেজ থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে কভার পেজ থাকবে। আপনাদের ক্লায়েন্ট বলবে যে আমাকে একদম সুন্দরভাবে ডকুমেন্টটা দিবা যেখানে কভার পেজ থাকবে। তো এইটা একটা কভার পেজ, তো এই কভার পেজের মধ্যে আপনি এখানে নাম লিখে দিবেন। কভার পেজের একটা নাম থাকবে, সাপোজ আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনি একটা নাম দিলেন। ডকুমেন্টের একটা সাব টাইটেল তো থাকে, সেই সাব টাইটেলটা দিবেন। এখানে ডেট বা অন্যান্য যা কিছু প্রয়োজন সেগুলোকে আমরা দিয়ে দিব। অ্যান্ড দেন আমরা কিন্তু সেকেন্ড পেজ থেকে আমাদের ডকুমেন্ট গুলো লেখা শুরু করব। ডকুমেন্ট গুলো আহামরি কিছু না, আপনাকে যে কোনো একটা টপিক সিলেকশন করে দিবে বা যে কোনো একটা বিষয়বস্তু দিবে, সেই বিষয়বস্তু সম্পর্কিত আপনাকে বিভিন্ন ধরনের লেখাগুলো লিখতে হবে। আশা করি আপনারা সেই বিষয়গুলো খুব ইজিলি পারবেন। আপনাদের যতটুকু প্রয়োজন হবে কিভাবে করে ডকুমেন্ট লিখতে হয়, লেখাগুলোকে এডিট করতে হয়, সেই বিষয়গুলো। আর আমরা যেহেতু বলেছি যে মাইক্রোসফট ওয়ার্ড এবং আমাদের যে গুগল ডক্স, এই জায়গাতে আমরা কোলাবোরেশন করে কাজ করতে পারি, ক্লায়েন্ট আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করবে। তো সব থেকে বড় যে বিষয়টা শেখার তা হলো কোলাবোরেশন করে অ্যাকচুয়ালি কাজ করা যায় কিভাবে করে। মাইক্রোসফট ওয়ার্ডে কোলাবোরেশন করে কাজ করা যায় না, যেহেতু এটা অফলাইন বেস সফটওয়্যার। আর গুগল ডক্সে আমরা কোলাবোরেশন করে কাজ করতে পারি, কারণ গুগল ডক্সটা বেসিক্যালি একটা অনলাইন বেস সফটওয়্যার।
কথা শোনা যাচ্ছে না স্যার। ঠিক আছে, তো যেখানে আমরা ছিলাম, আমরা যে বিষয়গুলো বলছিলাম, যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের যে ডকুমেন্টগুলো আছে, এই ওয়ার্ডের ডকুমেন্টগুলো আমরা কোলাবোরেশন করে কাজ করতে পারি না, বাট আমরা কোলাবোরেশন করে কাজ করতে পারবো গুগল ডক্সে। তো গুগল ডক্সটা ইম্পর্টেন্ট বেশি। তো গুগল ডক্সে কোলাবোরেশন করে কিভাবে করে কাজ করা যায়, পাশাপাশি কোলাবোরেশন আপনি ক্লায়েন্টকে কিভাবে করে করবেন, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। এই জিনিসটা আমরা শিখবো। আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের ডকুমেন্ট করবেন। সাপোজ আপনার ক্লায়েন্ট বলল যে আমাকে কি করতে হবে, আমাকে আপনাকে একটা ফ্রন্ট বাছাই করে দিবে। আমরা তো এখানে টাইমস নিউ রোমান ফ্রন্টটাকে নিয়েছি। আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা ফ্রন্ট দিবে। সাপোজ আপনার ক্লায়েন্ট বলতেছে আমাকে আহ, একটা ফ্রন্ট, আপনাকে যে কোনো একটা ফ্রন্টের নাম বললো, সেই ফ্রন্ট, এই ফ্রন্টে আপনাকে করতে হবে। ওই ফ্রন্ট বললো, একটা ফ্রন্ট সাইজ বললো যে আপনার প্রত্যেকটা লেখার সাইজ হবে 14 করে। আপনার প্রত্যেকটা লেখার সাইজ কি হবে, 14 করে হবে। তাহলে আপনার লেখার সাইজটা 14 করে দিতে হবে। এরপর ক্লায়েন্ট বলবে যে প্রত্যেকটা হেডলাইন আপনি কি করবেন, বোল্ড করবেন। প্রত্যেকটা হেডলাইন আপনি আন্ডারলাইন দিবেন অথবা ইটালিক করবেন। এভাবে করে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এন্ড সিম্পল একটা প্যারাগ্রাফ বা সিম্পল একটা লেখা আপনাকে দিবে। সেই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে ডকুমেন্ট আকারে এইভাবে করে লিখে, মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক্যালি কাজই হচ্ছে আপনাকে টাইপিং করতে হবে। এখানে যে টাইপিং করতে পারবেন সেই মূলত কাজ করতে পারবেন। আহামরি কাজের কিছুই নাই। এখানে অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে, সেই কাজগুলো আসলে আপনার প্রয়োজন হবে না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। তো আপনার যখন একটা ডকুমেন্ট রেডি করা হয়ে যাবে, লেখা হয়ে যাবে, সেই ডকুমেন্টটা আপনি অ্যাকচুয়ালি সেভ করবেন কিভাবে, এবং আপনি যদি কোলাবোরেশন ছাড়া শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের সেই ডকুমেন্টটা আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে করে দিবেন। তো এখানে দেখেন, ফাইল সেকশনে আসবেন। ফাইল সেকশনে আসার পরে এখানে একটা সেভ অপশন আছে, আর একটা অপশন আছে সেভ অ্যাজ। আপনি সেভ অ্যাজ এ ক্লিক করেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আপনার যে কোনো একটা ফোল্ডার কি করবেন, আপনি সিলেকশন করবেন। সাপোজ আমি ডেস্কটপটাকে সিলেক্ট করছি। ডেস্কটপটাকে সিলেক্ট করে কোন ফোল্ডারে আপনি রাখতে চান সেই ফোল্ডারটা নির্বাচন করবেন, এবং আপনি কি নামে আপনার সেই ফোল্ডারটাকে সেভ করতে চান সেই নামটা দিবেন। যেমন এখানে আমার ফাইল নেম কি, অ্যাবাউট মাইসেলফ, এবং এই ফাইলটাকে আমরা সেভ করতেছি ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে। আমরা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে কি করব, একবার সেভ করব। আমরা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে একবার সেভ করব। দেখেন আমাদের ডকুমেন্টটা কি হলো, সেভ হয়ে গেল। এখন আমাদের ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে আমরা একবার সেভ করলাম। এই যে ডকুমেন্টটা আমরা আর একবার সেভ করব। আমরা এই সেম ডকুমেন্টটা আরেকবার সেভ করব পিডিএফ ফরম্যাটে। তো পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য আবারও চলে আসবো, আমরা হচ্ছে সেভ অ্যাজ এর উপর ক্লিক করব। যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করব আমরা। ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমরা পিডিএফ ফরম্যাটটাকে সিলেক্ট করব। পিডিএফ ফরম্যাট সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ করে দিব। তাহলে আমরা দুইটা ফরম্যাটে সেভ করব, একটা হচ্ছে পিডিএফ ফরম্যাট আর একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাট। এই যে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাট, এই দুইটা সেভ যে করলাম আমরা, এই দুইটা আমাদের ড্রাইভে আপলোড করতে হবে। এই দুইটাই ড্রাইভে আপলোড করতে হবে। ড্রাইভে আপলোড করে আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। আমরা যে মাত্র যে ডকুমেন্টটা লিখলাম বা আমরা রেডি করলাম, সেই ডকুমেন্টটার কিন্তু একটা পিডিএফ ফরম্যাট আছে। সেই পিডিএফ ফরম্যাটটা কেমন দেখেন, এই যে পিডিএফ আকারে এইরকম ভাবে ঠিক দেখা যাবে। অর্থাৎ এই পিডিএফ আকারে তৈরি করার পরে এটা আপনি প্রিন্ট করাতে পারবেন এবং যে কোনো কাজে লাগাতে পারবেন। এবং ওয়ার্ড ডকুমেন্টে আমরা যখন সেভ করি, তার মানে আপনি পরবর্তীতে আপনার ওই ওয়ার্ড ডকুমেন্টটাকে কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে যে কোনো কাজে আপনি সেই ওয়ার্ড ডকুমেন্টটাকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনার এখানে কোনো একটা মিস্টেক হয়ে গেছে, তো ওয়ার্ড ডকুমেন্টে আপনার যদি সেভ করা থাকে ফাইলটা, আপনি জাস্ট আসবেন, এসে আপনি জাস্ট এখান থেকে নর্মাল এডিট করবেন। হ্যাঁ, এডিট করে আপনি আবারও সেভ করে দিবেন, আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে করে ডকুমেন্ট তৈরি করা যায় এবং সেভ করা যায় সেটা শিখলাম। আমরা এখন শিখবো কিভাবে করে গুগল ডক্স এর মাধ্যমে কোলাবোরেশন করে কাজ করা যায়। গুগল ডক্স এর মধ্যে আমাদের মূল শেখার যে বিষয়বস্তুটা, কিভাবে করে কোলাবোরেশন করে কাজ করা যায়। তো কোলাবোরেশন করে কাজ করার জন্য আমাদের অবশ্যই যে কোনো একটা ব্রাউজার প্রয়োজন হবে। আপনি যে কোনো একটা ব্রাউজার যেটাতে আপনি আপনার ক্লায়েন্টের সাথে রেগুলার কাজ করবেন, একটা ব্রাউজার কিন্তু সেট আপ করা থাকবে। ব্রাউজারে আসার পরে আপনি এই যে এখানে একটা 9 ডট পাবেন, গুগল অ্যাপস, যেটার নাম হচ্ছে গুগল অ্যাপস।
এই যে 9 ডট আমরা পাবো, সেই 9 ডটে আমরা কি করব, প্রত্যেকে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পরে আপনি একদম নিচের দিকে একটু স্ক্রল করলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে গুগল ডক্স। আপনি নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন, একটু খুঁজতে হবে, এই যে গুগল ডক্স। এই যে গুগল ডক্সটা, এই গুগল ডক্সে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। আপনার যদি এখানে খুঁজে পাইতে অসুবিধা হয়, তাহলে আপনি জাস্ট নর্মালি এই সার্চ বার আছে না, সার্চ বারে যদি লেখেন গুগল ডক্স, তাও কিন্তু চলে আসবে। আমরা শুধুমাত্র লিখি গুগল ডক্স। তো গুগল ডক্সে আমরা যখন ক্লিক করলাম, তো গুগল ডক্স দেখেন ওই ঠিকভাবে একইভাবে আছে। এখানে বলতেছে সাইন ইন করতে, তাহলে সাইন ইন করে নিলেই হয়। তো আমারটা অলরেডি এখানে সাইন ইন করা আছে, তাই কোনো সমস্যা নেই। তো আপনারা যারা সার্চ করে কাজ করবেন তাদের হয়তো সাইন ইন চাইতে পারে, সাইন ইনে ক্লিক করলে অটো সাইন ইন হয়ে যাবে যদি জিমেলটা লগ ইন থাকে। তাহলে প্রথমত দেখেন অনেকগুলো ডকুমেন্ট আছে, আবার এখানে কি আছে, ব্লাঙ্ক ডকুমেন্ট অপশন আছে। ব্লাঙ্ক ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমরা একটা নতুন ব্লাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো এখানে সফটওয়্যারটা দুইটাই কিন্তু অনেকটাই সিমিলার। এখানে আপনাকে মূলত কাজটা কি করতে হবে সেটা বুঝতে হবে। তো আমরা যেহেতু এখানে একটা ডকুমেন্ট রেডি করেছিলাম, সেই ডকুমেন্টটা আমরা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের নতুন করে লেখা প্রয়োজন হবে না। আমরা লেখাগুলোকে এখানে কি করলাম, পেস্ট করলাম। তো এই যে লেখাগুলো আমরা পেস্ট করলাম, একটু আমরা খেয়াল করব প্রত্যেকে। এই লেখাগুলো আমরা যে কোনো একটা অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রথমত উপরের দিকে একটু দেখতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, হ্যাঁ, এই অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ছিল, সেই বিষয়গুলোর মধ্যে থেকে কিছু কিছু বিষয়, সবগুলো নাই, কিছু কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা আছি একদম হোম বারে। যখন আপনি কাজ করবেন তখন একদম হোমেই থাকবেন। এখান থেকে আপনি প্রথমে দেখতে পারবেন নর্মাল টেক্সটে আছে এটা। তো আপনি প্রথমত যে কাজটা করবেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ফ্রন্টটা আপনার ক্লায়েন্ট চাবে, সেই ক্লায়েন্টের ফ্রন্ট অনুযায়ী এখান থেকে দিবেন। যেমন এখন আমাদের যে ফ্রন্টটা আছে, সেই ফ্রন্টের নাম হচ্ছে এডিটর। এই ফ্রন্টটাকে আমরা সিলেক্ট করে আমরা ক্লিক করে জাস্ট টাইমস নিউ রোমান এই ফর্মটাকে নিয়ে নিলাম। আমরা ফ্রন্টটাকে যখন সিলেক্ট করে ফেললাম, ফ্রন্ট নেওয়ার পরে ফ্রন্ট যদি হয়ে যায়, এরপরে দেখেন ফ্রন্টটাকে ছোট বড় করার অপশন রয়েছে। এখান থেকে মাইনাস করলে মাইনাস হচ্ছে, প্লাস করলে প্লাস হচ্ছে, ডকুমেন্ট গুলো অলমোস্ট সিমিলার। আর আপনি যখন বোল্ডে ক্লিক করতেছেন আপনার লেখাগুলো বোল্ড হচ্ছে, ইতালিকে ক্লিক করতেছেন ইতালিক হচ্ছে, আন্ডারলাইনে ক্লিক করতেছেন আন্ডারলাইনে হচ্ছে। অর্থাৎ দুইটাই সিমিলার সফটওয়্যার। ইনসার্ট অপশনে ক্লিক করে দেখেন, ইনসার্টের মধ্যে কি কি আছে, ইনসার্টের মধ্যে টেবিল অ্যাড করার অপশন আছে, ইমেজ অ্যাড করার অপশন আছে, এবং অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো অ্যাড করার অপশন কিন্তু আমরা সবগুলো এখান থেকে পাচ্ছি। অর্থাৎ আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে এই দুইটা সফটওয়্যারই মেইনলি একটা সিমিলার সফটওয়্যার, এখান থেকে কাজ করা। শোনা যাচ্ছে আমাকে? স্যার ঠিক মতো শোনা যাচ্ছে না, নেটের সমস্যা করতেছে মনে হয় আপনার। একটু ওয়েট করেন, আমি কম্পিউটার থেকে যুক্ত হয়ে নিই। আমরা যেখানে ছিলাম, আমরা বলছিলাম যে আমরা ডকুমেন্ট গুলো রেডি করলাম। তো আমরা ডকুমেন্ট গুলো রেডি করার পরে, আপনার মনে হয় নেটের সমস্যা স্যার, দেখাও যাচ্ছে না এখন।
অপেক্ষা করেন। দেখা যাচ্ছে না স্যার। আপনার স্ক্রিন শো করতেছে না। এখন আমাকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যায় কিনা একটু বলেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। কে কোঅর্ডিনেটর কে ছিল এতক্ষণ তো চিল্লাইলেন কে? স্যার আমি জিহাদ। এখন শোনা এবং দেখা যাচ্ছে কিনা বলেন। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো। ওকে, থ্যাংক ইউ। তো চলেন আমরা ক্লাসে যে বিষয় বস্তুগুলো দেখছিলাম সেগুলো দেখি আমরা। আর একবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন ক্লায়েন্টের সাথে কোনো একটা কোলাবোরেশন করে কাজ করব, কোলাবোরেশনের জন্য আমাদেরকে চলে আসতে হবে ব্রাউজারে। আমাদের ব্রাউজারের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কাজগুলোকে করতে হবে। তো ব্রাউজারের মধ্যে আমাদের প্রত্যেকের ব্রাউজারে একটা অপশন আছে গুগল ডকস। তো গুগল ডকসে আমরা ক্লিক করব। আমরা যেখানে কাজ করছিলাম মাত্র, আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ শুরু করেছিলাম, এই যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটার মধ্যে আমরা একটু খেয়াল করি। এই ডকুমেন্টটার মধ্যে আমরা কিছু বিষয় লিখেছি। এই লেখাগুলোকে আমরা আন্ডারলাইন এবং অন্যান্য কাজ করেছি। তো আমরা আন্ডারলাইনটাকে উঠিয়ে দিলাম এবং ওকে। তো আমরা যেখানে ছিলাম, দেখেন আমরা এই যে ডকুমেন্ট গুলো আছে, ডকুমেন্ট গুলো সাপোজ রেডি করেছি। তো ডকুমেন্ট গুলো রেডি করার পরে আমরা আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের সাথে এগুলোকে কি করব, কোলাবোরেশন করব। তো কোলাবোরেশনের জন্য আপনাকে কি করতে হবে, যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার এখানে ডকুমেন্টের নাম দিতে হবে। ডকুমেন্টের নাম সাপোজ আমরা দিলাম হচ্ছে ডকুমেন্টের অ্যাবাউট ডকুমেন্টের নাম দিয়ে আমরা এটাকে সেভ করলাম। তো ডকুমেন্ট নাম দিয়ে সেভ করার পরে আপনাকে এই যে উপরের দিকে একটা অপশন পাবো আমরা, অ্যাড পিপল অর গ্রুপ। তো অ্যাড পিপলের জায়গায় আপনাকে কি করতে হবে, যে কোনো একটা জিমেল বসাইতে হবে। আপনার ক্লায়েন্টের জিমেল বসাইতে হবে, যে কোনো না, ক্লায়েন্টের জিমেল। তো সাপোজ এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জিমেল, এবং আপনি তাকে অ্যাজ এ এডিটর হিসেবে পারমিশন দিলেন। আপনি কি করলেন, আপনি যদি ভিউয়ার হিসাবে তাকে পারমিশন দেন, সে শুধুমাত্র দেখতে পারবে, কিন্তু সে কোনো ধরনের এডিট করতে পারবে না। আপনার কোনো এডিটিং সে করতে পারবে না। বাট সে আপনাকে কোলাবোরেশন করে কাজ করার কথা বলেছে, তার মানে সে এডিটও করতে চায়। তার মানে আপনি এডিটর পারমিশন দিয়ে তাকে একটা সেন্ড নোটিফিকেশন পাঠান। দেখেন আমি কি করলাম, একটা জিমেল থেকে আরেকটা জিমেলে যে কোলাবোরেশনের জন্য একটা নোটিফিকেশন পাঠালাম। প্রত্যেকে খেয়াল করলে দেখতে পারবেন বর্তমানে আমি এই জিমেল দিয়ে কাজ করছি, যেটা আমার আম্মুর নাম দিয়ে একটা জিমেল। এন্ড আমার আরেকটা জিমেলে আমি কি করেছি, নোটিফিকেশন পাঠিয়েছি, সেই জিমেলে আমাকে প্রবেশ করতে হবে। জিমেলে প্রবেশ করার পরে দেখেন মাত্র একটা ইমেল কিন্তু আমার এসেছে, যেটার নাম হচ্ছে অ্যাবাউট মি। সো এই যে অ্যাবাউট মি ডকুমেন্টেশনে ক্লিক যখন আমি করলাম, এটাকে যখন ওপেন করব, এই যে ওপেন করব, ওপেন করলে এই সেম ডকুমেন্টটা আমিও নিজেও দেখতে পারতেছি। এই সেম ডকুমেন্টটা কি করতেছি, আমি নিজেও দেখতে পারতেছি। সো এই সেম ডকুমেন্টটা আমি নিজেও যখন দেখতে পারতেছি, আমি চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিট করে দিতে পারি। যেমন আমি এখান থেকে এই যে ওয়ার্কিং লেখাটাকে বাদ দিয়ে দিতে পারি, হ্যাঁ, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। আবার এখান থেকে কোনো একটা বিষয়, যেমন এগুলো সবগুলো লেখা বড় হাতের দেখা যাচ্ছে, আপনি সেটাকে কি করে দিতে পারেন, ছোট হাতের করে দিতে পারেন। অর্থাৎ কোলাবোরেশন জিনিসটা কি, আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সে নির্দিষ্ট কোনো একটা টপিক আপনাকে সিলেক্ট করে দিবে, যে এই টপিকের উপরে আমাকে একটা সুন্দর ডকুমেন্ট রেডি করে দেন। এখন ডকুমেন্ট রেডি করা জিনিসটা আবার অনেকে কি ভাববেন যে ডকুমেন্ট রেডি করা শেখান, বাট ডকুমেন্ট রেডি করা অ্যাকচুয়ালি শেখানো যায়। ডকুমেন্ট রেডি করা এটা আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে।
আপনাকে যদি বলি আপনার নিজের সম্পর্কে লেখেন, এখন আপনার নিজের সম্পর্কে লেখা কি আমি আপনাকে শিখাতে পারবো? নিজের সম্পর্কে লেখার একটা পদ্ধতি আমি আপনাকে জানাই দিতে পারবো। যে শুরুতে আপনি আপনার বা একটা কেরিয়ার অবজারভেশন লেখেন, যে আপনি আসলে কি করতে চান জীবনে, সেই সম্পর্কে আপনি লেখেন। এরপরে আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে, পড়াশোনা আপনি কখন কোন কোন পড়াশোনা করেছেন সেগুলো আপনি লেখেন। এরপরে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যেই শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি আপনার যে স্কিল গুলো আছে, দক্ষতা গুলো আছে, সেই দক্ষতা গুলো কি কি আছে সেগুলো আপনি তুলে ধরেন। স্কিল গুলো তুলে ধরার পরে আপনি আপনার জায়গা থেকে স্কিল যখন তুলে ধরলেন, স্কিল তুলে ধরা হয়ে গেলে আপনি আপনার জায়গা থেকে নিজের নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার জন্ম তারিখ এন্ড অন্যান্য বিষয়গুলো এজ এ সিভি হিসেবে যেভাবে করে উপস্থাপন করা যায়, ঠিক সেই বিষয়গুলো আপনি কি করেন, লেখেন। এন্ড ফাইনালি আপনি আপনার কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয় যেটাকে বলা হয়, আহ, আমরা এই বিষয়টাকে আমার ঠিক মনে পড়ছে না, নিজের সম্পর্কে আরো বিস্তারিত আপনি 2-1 লাইন লিখতে পারেন, লিখে ওইটা আপনার একটা কি ডকুমেন্ট, যেটাকে বলা হচ্ছে অ্যাবাউট মাই সেলফ ডকুমেন্ট। তো ঠিক তেমনই ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রেডি করতে দিবে, সে আপনাকে বলে দিবে এই ডকুমেন্টটা তৈরি করে দেন, এই ডকুমেন্টটা তৈরি করে দেন। এবং এইগুলোর মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড আছে। আমরা একটা মার্কেট প্লেস যে যাই অ্যান্ড অ্যাকচুয়ালি একটু দেখার চেষ্টা করি যে আসলে কি ক্লাস পাওয়া সম্ভব কিনা। আমরা এমএস ওয়ার্ড লিখে সার্চ করি, ওয়ার্ড ডকুমেন্ট, সরি। তো আমরা যখন এমএস ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে সার্চ করলাম, তখন আপনারা খেয়াল করে দেখেন এমএস ওয়ার্ড ডিজাইন অ্যান্ড ফরম্যাটিং। সো এনার কাজ কি, আই উইল ডু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটিং, অর্থাৎ উনি কি করে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি ডকুমেন্ট গুলো ফরম্যাট করে বা লেখালেখি করে থাকে, এটা ওনার কাজ। এবং উনি হচ্ছে পাকিস্তানের একজন সেলার। এখন পর্যন্ত উনি 2,900টা অর্ডার কমপ্লিট করেছে শুধুমাত্র ওয়ার্ড ডকুমেন্টের উপরে। এখন তিনি কি করে থাকে, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, যদিও উনি সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু উনি ওয়ার্ড ডকুমেন্টে বিভিন্ন ধরনের ওয়ার্ড ডকুমেন্ট রেডি করে থাকে বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো উনি সাজিয়ে দিয়ে থাকে। কি কি কাজ করে দেখেন উনি অ্যাকচুয়ালি কি কি কাজ করে থাকে, এই যে উনি কি কাজ করে থাকে, আপনি যদি এটাকে বুঝতে না পারেন তাহলে আপনি সেটাকে কপি করেন, কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি দেখেন যে অ্যাকচুয়ালি উনি কি কাজ করেন। দেখেন কি কাজ করে, পেশাদার ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটিং করে, সম্পাদনা ও ডিজাইন করে। তাহলে উনি ওয়ার্ড ডকুমেন্টে কি ডিজাইন করে ভাই? ওনাকে বিভিন্ন ধরনের পৃষ্ঠা লিখতে বলে, যেমন উনি 5টা পৃষ্ঠা লিখে দিবে। কয় পেজ লিখবে এখানে দেখেন, একদিনের মধ্যে ডেলিভারি করবে, 2টা রিভিশন দিবে, অর্থাৎ কোনো ভুল হলে 2বার রিভিশন দিয়ে ঠিক করে দিবে, এবং 5টা পেজ, সর্বোচ্চ 5 পেজ সে কি করবে, টাইপিং করবে। এইটা তার বেসিক লেভেলের কাজ। এবং এই বেসিক লেভেলের কাজের জন্য সে পেমেন্ট নিয়ে থাকে $15। এবং বেসিকের পরে দেখেন স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে, সেই স্ট্যান্ডার্ড প্যাকেজে সে কি করে থাকে, 6 থেকে 15 পেজ পর্যন্ত লেখে। 6 থেকে 15 পেজ, এই অ্যামাউন্টের কাজগুলো তিনি করে হচ্ছে $25। এবং 2 দিনের মধ্যে মানে 2 দিনের মধ্যে সেগুলো ডেলিভারি করবে। এবং এই কাজের জন্য সেই ব্যক্তি পেমেন্ট নিয়ে থাকে অলমোস্ট $25। অর্থাৎ এই কাজের জন্য সেই ব্যক্তি পেমেন্ট নিচ্ছে $25। অ্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন, প্রিমিয়াম লেভেলে তার একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে 16 থেকে 30 পেজের একটা ডকুমেন্ট, অর্থাৎ 16 থেকে 30 পেজ একটা ডকুমেন্ট সে কি করবে, টাইপিং করবে। অ্যান্ড এইটার জন্য সে নিয়ে থাকে $45। এখন পর্যন্ত সে অর্ডার কমপ্লিট করেছে অনু মানে অলমোস্ট কিন্তু কিন্তু 2900। তো আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটা দিয়ে একটা হিসাব জেনারেট করি, তাহলে দেখেন এই সিম্পল কাজটা সে ক্লায়েন্টের সাথে কোলাবোরেশন করে অথবা নিজে করে কত ডলার ইনকাম করেছে। 2900টা অর্ডার কনফার্ম করেছে। দেখেন সে যে শুধুমাত্র $25 কাজ করেছে এমন না, সে যে শুধুমাত্র $15 কাজ করেছে এমন না, সে কখনো কখনো $45 কাজ করেছে, কখনো কখনো $25 কাজ করেছে, কখনো কখনো $15 কাজ করেছে, ইভেন এর থেকে বেশিও করতে পারে। আমরা এই যে $25 যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেট, তো এই স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, সে অলমোস্ট $72,000 কিন্তু এখন পর্যন্ত ইনকাম করেছে এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। এবং এইটাকে যদি বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি, শুধুমাত্র খেয়াল করে দেখেন, সে 90,62,500 টাকা এই ছোট্ট একটা স্কিলের মাধ্যমে ইনকাম করেছে।
এখন এই স্কিলটা অনেকের কাছে মনে হইতে পারে এটা তো এত সোজা স্কিল, এই স্কিল দিয়ে কি কাজ করা যায় কিনা। হ্যাঁ, মার্কেট প্লেসে মানুষ অহরহ কাজ করছে। আপনি যদি প্রপার ভাবে নিজেকে প্রস্তুত করেন, এই মাইক্রোসফটের খুঁটিনাটি বিষয়গুলো শেখেন। এখন খুঁটিনাটি বিষয় কি শিখতে হবে, এখানে আপনি এই যে যে কোনো একজন সেলারের অ্যাকাউন্টে গিয়ে অ্যাকচুয়ালি দেখবেন যে অ্যাকচুয়ালি কি টাইপের কাজ করেছে, সে অ্যাকচুয়ালি কি টাইপের কাজগুলো করেছে। আপনি জাস্ট যদি সুন্দরভাবে খেয়াল করে দেখেন, সে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করেছে। মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড কি কি কাজ হয়েছে তার একটু আপনি দেখেন। কন্টেন্ট রাইটিং, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং করে দিবে। এখন কন্টেন্ট রাইটিং কি ধরনের কন্টেন্ট রাইটিং হতে পারে, আপনি এখন এটাকে ধরে কপি করে একটু রিসার্চ করেন যে কন্টেন্ট রাইটিং কিভাবে শুরু করা যায়। কন্টেন্ট রাইটিং জব ইন বাংলাদেশ সাপোজ, দেখেন কন্টেন্ট রাইটিং জব ইন বাংলাদেশ, দেখেন বাংলাদেশেও কিন্তু বিডি জবস এর মধ্যে কন্টেন্ট রাইটিং জবস রয়েছে, এবং কন্টেন্ট রাইটিং এর চাকরি লিঙ্কডইনের মধ্যেও এই এই মুহূর্তে 82টা কন্টেন্ট রাইটিং এর উপর কাজ রয়েছে। তাহলে একটা টপিক কি পেলেন, একটা টপিক পেলেন যে কন্টেন্ট রাইটিং একটা অপশন, যেখানে আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো একটা টপিক বলে দিবে, সেই টপিকের উপরে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট মেকিং করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় আর্টিকেল রাইটিং, এগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এগুলো নিয়ে রিসার্চ করতে হবে যে এইগুলো আমার ক্লায়েন্ট যদি আমাকে দেয় তাহলে আমি কোথা থেকে সংগ্রহ করব, লিখবো কিভাবে করে। এই বিষয়গুলো শিখতে পারলেই দ্যাটস এনাফ, এই বিষয়গুলো শিখতে পারলেই এনাফ। এখন যারা কম্পিউটার ইউজার, তাদের একটা হোমওয়ার্ক হচ্ছে আপনারা নিজের সম্পর্কে সুন্দরভাবে লিখবেন। নিজের সম্পর্কে সুন্দরভাবে একটা ডকুমেন্ট তৈরি করবেন, যেখানে হেডলাইন থাকবে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে এখানে সাজাবেন। সুন্দরভাবে সাজানোর পরে আপনারা হোমওয়ার্ক হিসাবে জমা দেবেন কিভাবে, আপনারা এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে রেস্ট্রিক্টেড করা আছে, রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করবেন। এনিওয়ান উইথ দিস লিঙ্ক করার পরে যে কপি লিঙ্ক করবেন, এই যে লিঙ্কটা আমরা কপি করলাম, এই লিঙ্কটা আপনারা এজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। আপনাদের ইডু ফিউচার আইটির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রত্যেকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন হোমওয়ার্ক সাবমিটের একটা অপশন আছে। সাবমিট হোমওয়ার্কে ক্লিক করলাম। এরপরে আপনারা আপনাদের ব্যাচটাকে সিলেক্ট করলেন, সার্চ করলেন, দেখেন এখানে প্রত্যেকটা হোমওয়ার্ক দেওয়া আছে। আপলোড সেকশনে আসবেন, যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করে সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের হোমওয়ার্কটা হয়ে যাবে। তাহলে হোমওয়ার্কটা কি, নিজের সম্পর্কে আপনারা কি করবেন, এক পৃষ্ঠা লিখবেন, নিজের সম্পর্কে এক পৃষ্ঠা লিখবেন। নিজের সম্পর্কে এক পৃষ্ঠা লেখা হলে শেয়ার অপশনে ক্লিক করে প্রথমে সেভ করবেন। সেভ করার পরে এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করবেন। এনিওয়ান উইথ দিস লিঙ্ক করার পরে আপনি কপি লিঙ্ক করে আপনার হোমওয়ার্ক সেকশনে গিয়ে জাস্ট জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে কম্পিউটার ইউজার যারা আছেন তাদের হোমওয়ার্ক। এখন আসা যাক মোবাইল ফোন ইউজার যারা আছেন তাদের বিষয়বস্তুগুলো। যারা মোবাইল ফোন ইউজার আছেন তাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সুযোগ থাকলেও বর্তমানে অ্যাকাউন্ট তৈরি করে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। যারা মোবাইল ফোনে আছেন তারা মোবাইল ফোনের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডটাকে কাজ করতে পারেন, যদিও মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা যায়, কিন্তু বর্তমানে মাইক্রোসফট কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করার অনেক লিমিটেশন করে দিছে। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, সেই কারণে অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। যেহেতু আমরা সেই কারণে গুগল ডক্সে কাজ করব, আমরা গুগল ডক্সে কাজ করব, এবং আমাদের কাজের ক্ষেত্রে গুগল ডক্সটাই সব থেকে বেশি লাগবে, মাইক্রোসফট ওয়ার্ডটা কম লাগবে। তো যাদের প্লে স্টোরে আছে আপনারা কি করবেন, শুধুমাত্র গুগল ডক্স লিখে সার্চ করবেন। গুগল ডক্স লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাপস পাবেন, গুগল ডক্স। এটাকে আমি আপডেট করে দিই, আপডেট চাচ্ছে। আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করবেন, যাদের আপডেট চাচ্ছে আপডেট দিবেন। আর যাদের আপডেট দেওয়ার কোনো অপশন নাই বা আপনি পাচ্ছেন না, তারা কি করবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে শুধুমাত্র গুগল ডক্স লিখে সার্চ করবেন, তাহলেই হয়ে যাবে।
আমরা গুগল ডক্সটাকে ওপেন করছি। নর্মালি গুগল ডক্সটা ওপেন হয়ে গেছে। তো গুগল ডক্স ওপেন হওয়ার পরে আপনার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট চাবে। আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করে দিলেই হয়ে যাবে। যেমন আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমি সিলেকশন করে দিলাম। যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করলে আপনার নর্মালি নিয়ে নেবে। এখন ডকুমেন্ট তৈরির জন্য করণীয় কি? ডকুমেন্ট তৈরির জন্য একদম নিচের দিকে দেখবেন যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পরে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আছে, নিউ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। নিউ ডকুমেন্টের উপর ক্লিক করার পরে নর্মালি ডকুমেন্ট রেডি করার জন্য আপনার এখানে একটা পৃষ্ঠা চলে আসছে। সেই পৃষ্ঠার মধ্যে আপনাকে হাতে লিখে লিখে কাজ করতে হবে। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করতে চান তারা কি করবেন, প্রত্যেকে একটা মাউস কিনবেন। প্রত্যেকে একটা মাউস কিনবেন। মাউসটা ব্লুটুথ মাউস হলে সব থেকে বেটার হয়, অর্থাৎ আপনি ব্লুটুথ কানেকশন, অর্থাৎ আপনার মোবাইল ফোনে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কাজ করতে পারেন। অথবা যাদের ওই ব্লুটুথ মাউস কেনার মতো সামর্থ্য নাই, বা আপনি কোথা থেকে পাবেন, বা আপনার সংগ্রহ করার মতো অবস্থা নাই, তারা কি করবেন, তারা প্রত্যেকে একটা আহ এটাকে বলা হয় ওটিজি কেবল, একটা ওটিজি কেবল কিনুন। ওটিজি আপনি যে কোনো দোকানে গিয়ে বলবেন ভাই আমাকে একটা ওটিজি দেন, টাইপ সির ওটিজি। আপনার মোবাইল যদি টাইপ সি হয় তাহলে টাইপ সির ওটিজি নেবেন, আপনার মোবাইল যদি টাইপ বি হয় তাহলে টাইপ বির ওটিজি নেবেন। একটা ওটিজি নিবেন এবং এক পিস মাউস কিনবেন। মাউসের দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হইতে পারে। তাহলে আপনি কাজগুলোকে স্মুথলি করতে পারবেন, আদারওয়াইজ আপনার কাজগুলো করতে অনেক কষ্ট হতে পারে। তো আপনি ওই মাউসটা কেনার পরে, কিবোর্ডটা কেনার পরে আপনি নর্মালি মাউস কিবোর্ডে টাইপিং করা শিখবেন। এখন আমরা এখানেই টাইপিং করছি আপাতত। হাই। সো এতটুকুই লিখবো, আর লেখার প্রয়োজন নাই। বাকি সেটিংস এবং অন্যান্য ডকুমেন্ট গুলো একটু দেখাই দিব আপনাদের। শুরুতে আমরা যতটুকু লিখেছি ঠিক ততটুকু লেখা আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করলে আপনি দেখেন নিচের দিকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখার কালার পরিবর্তন, বিভিন্ন অপশন চলে আসছে। আপনি যদি চান যে না আমি আরো কিছু চাই, যেমন ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে একদম উপরের দিকে একটা এ বাটন চলে আসছে। একদম উপরের দিকে একটা এ বাটন আসছে। এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। ফন্ট চেঞ্জ করার অপশন আছে, ইতালিক, আন্ডারলাইন, অন্যান্য অপশন গুলো আসছে। সো আমরা এই যে এরিয়াল ফন্টে ক্লিক করে আমাদের যেই ফন্টটা কাঙ্ক্ষিত ফন্ট, সেই কাঙ্ক্ষিত ফন্টটা দিয়ে দিলাম। ফন্ট দেওয়ার পরে এখানে দেখেন, খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে প্লাস অপশন আছে, মাইনাস অপশন আছে, প্লাস অপশন আছে। প্লাস মাইনাস অপশন থেকে আপনার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটাকে ছোট এবং বড় করে নিতে পারবেন। আমরা একটু বড় করে নিলাম। এরপরে দেখেন বোল্ড করা যায়। বোল্ডের পরে ইতালিক করার সিস্টেম আছে, আন্ডারলাইন করার সিস্টেম আছে, অলমোস্ট সিমিলার। এবং কোনো একটা লেখার নির্দিষ্ট অংশ আপনি কি করতে চান, কেটে দিতে চান, হ্যাঁ, যে ক্লায়েন্টকে বোঝানোর জন্য, তাহলে সেই অপশনটাও কিন্তু এখানে আছে। আন্ডারলাইনের পরে এই যে অপশনটা আছে, আন্ডারলাইনের পরে বা স্ট্রিক থ্রো, যেটাকে স্ট্রিক থ্রো বলে, এরপরে দেখেন সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্টের কাজ কি সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে কোনো একটা লেখার উপরে পাওয়ার হিসাবে কোনো লেখা লেখা, এবং সাব স্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনি কোনো একটা লেখা লিখেছেন, এর নিচে আপনি সংকেত হিসাবে 1 2 3 লিখতে চান, সেই সংকেত হিসাবে 1 2 3 লেখা। তো এটা কিন্তু একদমই সিম্পল। তো এরপরে দেখা যাচ্ছে যে টেক্সটের কালার, আমরা বর্তমানে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে টেক্সটের কালারটা রাখছি। আমরা চাইলে টেক্সটের কালার, এই যে টেক্সট কালারের উপর ক্লিক করে আমরা যতটুকু সিলেক্ট করব ঠিক ততটুকুই কিন্তু এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। মাথায় রাখবেন, সিলেকশন না করে কোনো কাজ করা যায় না। অর্থাৎ এই যে আমি সিলেকশন এতটুকু করছি, এতটুকু করছি, আমি যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে শুধুমাত্র ওই অতটুকু অংশেরই পরিবর্তন আমি করতে পারবো। যেমন আমি ইটালিক করলাম, ওই অতটুকু অংশের মধ্যে, সরি আন্ডারলাইন দিলাম, ঠিক যতটুকু অংশ সিলেকশনে আছে আমার, ওই অতটুকু অংশে আমার কি হয়েছে, আমার আন্ডারলাইন হয়েছে। বাকি অংশগুলোতে কিন্তু আন্ডারলাইন হয় নাই। তাহলে আমি যতটুকু অংশের কাজ করতে চাই প্রত্যেক অংশ আমাকে সিলেকশন করে নিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এন্ড নিচের দিকে আবার আমরা ওখানে আসলাম, এখানে দেখেন কয়েকটা অপশন আছে। যেমন এই যে প্রত্যেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ক্লিয়ার ফরম্যাটিং এবং অন্যান্য অপশন গুলো এর ভিতরে আছে।
এবং টেক্সট অপশন, নর্মাল অপশন, এই বিষয়গুলো এখান থেকে আমরা পাচ্ছি। আপনি চাচ্ছেন যে হেডলাইন দিতে এবং অন্যান্য বিষয়গুলো দিতে, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া যায়। আপনি যে কোনো কিছু লিখতে চান, লেখা খুবই সহজ। সো এইটা যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজের জন্য, এই জন্য এখানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া নাই। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া আছে, এবং এতটুকু হলেই আপনাদের অলমোস্ট হয়ে যাবে। এখানে যে বিষয়টা আছে অ্যালাইনমেন্ট সেকশনটা, লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট আছে, সেন্টার অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে, এটাকে বলা হয় জাস্টিফাই। আপনি আপনার লেখাগুলোকে একবার একবার করে ডান দিকে সরাতে চান, এই অপশনটাকে নিতে হবে। আপনার লেখাগুলোকে একবার একবার করে বাম দিকে নিতে চান, আপনাকে এই অপশনটাকে সিলেকশন করতে হবে। অর্থাৎ অলমোস্ট যারা কম্পিউটারে কাজ বুঝেছেন, তাদের মোবাইল ফোনে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। শুধুমাত্র আপনারা লিখতে পারলেই হবে। এখন আপনার ডকুমেন্ট রেডি করা হলো। ডকুমেন্ট রেডি করার পরে আপনাকে সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে? একদম উপরের দিকে যেই সঠিক চিহ্ন আছে, সেই সঠিক চিহ্নের উপরে ক্লিক করবেন। এরপরে একদম উপরের দিকে দেখেন আর একটা অপশন আছে, যেটা হচ্ছে শেয়ার। এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার ডকুমেন্টে ক্লিক করবেন। শেয়ার ডকুমেন্টের উপর ক্লিক করেন। প্রথমত আপনি যেই জিমেলে পাঠাতে চান, সেই জিমেলটা এখানে লেখেন। তো জিমেল কোনটাতে পাঠাবো, আছে কি আমার? ওকে। সো এই জিমেলে আমি কি করলাম, একটা শেয়ারেবল পারমিশন পাঠালাম। তো সেই জিমেলে শেয়ারেবল পারমিশন চলে গেল। এই জিমেলে শেয়ারেবল পারমিশন চলে গেল, তার মানে তার কাছে কম্পিউটারে যেই রকম একটা জিমেল গেছে, ঠিক ঠিক এইখান থেকেও আপনার একটা জিমেল বা নোটিফিকেশন গিয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনি যার কাছেই পাঠান না কেন, সে আপনার ডকুমেন্ট গুলো এডিট করে নিতে পারবে। খুবই সিম্পল। এখন আপনার হোমওয়ার্ক জমা দিবেন কিভাবে করে? ডকুমেন্ট রেডি করলেন, একদম উপরের দিকে যে শেয়ার অপশন আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। নিচের দিকে আপনারা দেখতে পারবেন ম্যানেজ অ্যাক্সেস। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে জেনারেল অ্যাক্সেস বলে একটা অপশন আছে, এবং নিচে দেওয়া আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড থেকে চেঞ্জ করবেন। চেঞ্জ অপশন থেকে এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করে দিবেন। এনিওয়ান উইথ দিস লিঙ্ক করার পরে উপরের দিকে দেখেন একটা কপি লিঙ্ক অপশন আছে। হ্যাঁ, প্রতিদিন কিন্তু সেম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কপি লিঙ্ক অপশন আছে, এই কপি লিঙ্ক অপশন থেকে লিঙ্কটাকে শুধুমাত্র কি করবেন, কপি করে নেবেন। লিঙ্ক কপি করা হলে আপনাদের যে স্টুডেন্ট প্যানেল আছে, সেই স্টুডেন্ট প্যানেলে গিয়ে আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। আমি যে মাত্র ডকুমেন্টটা সেন্ড করছি, দেখেন সেই ডকুমেন্টটা কিন্তু এই যে আমার জিমেলে, একটা জিমেল থেকে আরেকটা জিমেলে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইখানে একটা জিমেল আসছে। ঠিক আছে। তো এই যে জিমেল গুলা আপনাদের যদি দেখাই, মাত্র যে ডকুমেন্টটা শেয়ার করছি, শাইখুল আমিন শাহেক, 8টা 29 মিনিটে। আমি যদি এখান থেকে ওপেন করি, ওই সেম ডকুমেন্টে আমার কি হবে, ওপেন হবে। আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। সেম ডকুমেন্টটা আমাদের কি হয়েছে, ওপেন হয়েছে। এখন আপনি যদি চান, এখান থেকে যে কোনো ধরনের এডিট করতে পারেন। এই যে এডিট বাটন আছে কলমের মতো, কলমের ওপর মতো ক্লিক করে, যেমন এখানে স্টিক থ্রো করা আছে, তো আমি এটাকে উঠাই দিব। উঠাই দিলাম, এন্ড এখান থেকে নিচের দিকে যাব, এই অপশনটাকে উঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে। অর্থাৎ আপনি মোবাইল ফোনের মাধ্যমে কাজ করতে পারেন, কিন্তু আপনাকে একটু সংগ্রাম এবং আপনার চেষ্টা থাকতে হবে। সো মোবাইল ফোনের মাধ্যমে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইল ফোনের হোমওয়ার্কটাও সেম। আপনাদের নিজের সম্পর্কে একটা সুন্দরভাবে ডকুমেন্ট রেডি করতে হবে। আপনি কে, আপনার বাসা কোথায়, আপনার অ্যাড্রেস কি, বর্তমান কোয়ালিফিকেশন, পড়াশোনা, অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনাকে হোমওয়ার্ক হিসাবে সাবমিট করতে হবে। হোমওয়ার্ক সাবমিশন আপনারা একটা ক্লাস শেষ হওয়ার পরে আর একটা ক্লাস, মানে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের মধ্যবর্তী যে সময়, সেই সময়ে আপনারা কি করবেন, হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন। অনেকেই ভাবেন স্যার আমরা হোমওয়ার্ক জমা দিব কয় ঘন্টার মধ্যে? আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সময় হচ্ছে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আপনারা হোমওয়ার্ক গুলো কি করে দিবেন, জমা দিয়ে দিবেন। আর 48 ঘন্টার মধ্যে যদি হোমওয়ার্ক জমা দিতে না পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের রেগুলার যে নাম্বার, সেই রেগুলার নাম্বারের থেকে নাম্বার কিন্তু কমে যাবে। তো আমরা আজকের অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদেরকে দিয়েছি। অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন। এখন অনেকেই আপনারা আছেন যারা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন, স্যার অ্যাটেন্ডেন্স শিট কি? অ্যাটেন্ডেন্স শিট বোঝে না, মানে ও জীবনে স্কুল কলেজে যায় নাই ভাই, ও অ্যাটেন্ডেন্স শিট কি এটা জানে না। এটা কিছু হইলো? অ্যাটেন্ডেন্স শিট মানে হচ্ছে একটা, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম রোল কল। রোল কল পৃষ্ঠা, একটা খাতা ছিল না?
ওই রকম একটা খাতার মতো আপনাকে দেওয়া হয়েছে, যেখানে আপনি আপনার নাম, আপনার স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার দিয়ে কি করবেন, সাবমিট করবেন, এবং আপনি যে ক্লাসে উপস্থিত আছেন সেটার একটা প্রমাণ দিবেন। আপনি যে ক্লাসে উপস্থিত আছেন সেটার প্রমাণস্বরূপ কিছু বিষয় দিবেন। তো প্রত্যেকে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটাকে পূরণ করেন। অ্যাটেন্ডেন্স শিট পূরণ হলে যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করতে পারবেন। যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের প্রশ্ন নিব। শুরুতে আছে আয়শা সিদ্দিকা। আয়শা সিদ্দিকা বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে, স্যার আমি প্রথম দিনের যেই আমাদের ক্লাসটা ছিল ওইটা আমি খুব সম্পূর্ণ করেছি, কিন্তু যখন অ্যাটেন্ডেন্স ছিল তখন আমার নেটের সমস্যা ছিল, তাই আমি অ্যাটেন্ডেন্সটা পূরণ করতে পারিনি। এর জন্য কি কোনো সমস্যা হবে? ওই যে দিনের নাম্বার ওরিয়েন্টেশন পাবেন ক্লাস না। ছিল। অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই তার মানে ওই দিনের নাম্বার পাবেন না। ধরেন আপনি স্কুলে গেছেন, বাট আপনি যখন রোল কল হয়েছে তখন রোল কল অ্যাটেন্ড করেন নাই, তাহলে আপনি কি অ্যাটেন্ড থাকতে পারবেন ওই স্কুলে, নাকি থাকবেন না? না স্যার। তার মানে আপনি রোল কল করেন নাই, মানে আপনি অ্যাটেন্ড নাই। এখন আপনি সারাদিন ছিলেন, পরবর্তীতে নেটওয়ার্কের কারণে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, সেটা তো আর প্রতিষ্ঠান বুঝবে না। বুঝেন নাই? তো এটা জি একটা স্যার। সিস্টেমেটিক ওয়েতে চলে। তো সিস্টেমেটিক ওয়েতে যেহেতু চলে, সেক্ষেত্রে কিছু করার নাই। আপনি অ্যান্ড স্যার, আমি কালকের এইচডাব্লিউটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। স্ক্রিনশট নিতে একটু সমস্যা হয়েছিল, তাও আমি করেছি। কিন্তু যখন সাবমিট করার সময় ছিল তখন স্যার প্লিজ সিলেক্ট আ ভ্যালিড পিডিএফ প্রোফাইল এমন টাইপ কিছু একটা আসছিল স্যার। পিডিএফ লিঙ্কটাও কপি করার হচ্ছিল। দরকার নাই। আপনি জাস্ট ওই লিঙ্কটা দিয়ে ওইখানে দিয়ে দিলে হবে, পিডিএফ করার প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পার্টিসিপেন্ট কি আছেন? আহ, রাহমুনা মুমা, মুমা, জি বলেন। জি স্যার। স্যার আমার এখনো ওয়েবসাইটটা ঠিক হয়নি। আমি লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট যেটা ছিল ওইটা আমি মেন্টর যে ভাইয়ের নাম জানি কি, সাপোর্টিং মেন্টর মুন্তাসির ভাইয়ার কাছে দিছি। ওটা কি আমার সাবমিটেড হিসেবে কাউন্ট হবে? আরেকবার বলেন। আমার ওয়েবসাইটটা এখনো ঠিক হয়নি। আমার সাপোর্টিং মেন্টর বলছে আরো 2 দিন লাগবে ঠিক হইতে। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি মেবি ওয়েবসাইটে দিতে পারবো না। তো লাস্ট ক্লাসেরটা আমি মুনতাসির আরাফাত ভাইয়ার কাছে দিছি অ্যাসাইনমেন্টটা। ওটা কি সাবমিটেড হিসেবে কাউন্ট হবে? আচ্ছা, আপাতত আপনি দিতে থাকেন, আর যখন আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে আপনি আবার ওয়েবসাইটে দিয়ে দিন, সমস্যা নেই। যেহেতু আপনার হয়নি, সেই ক্ষেত্রে হয়তো প্রতিষ্ঠান কনসিডার করবে, নাও করতে পারে, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমিনা তাহমিম, তামিম, আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন। জি স্যার, আমার কোশ্চেন তেমন কিছু না, জাস্ট আপনার হচ্ছে ফেসবুক পেজ প্লাস আপনার হচ্ছে আহ, একটা পেজ, যে দুইটা আপনার হচ্ছে লিঙ্ক ছিল স্যার আইডির, ওই দুইটা একটু দিলে আমাকে একটু ভালো হতো।
ফার্স্ট দিনে আমি এটা পাই নাই, মানে নিতে ভুলে গেছিলাম আর কি। ওকে, দিয়ে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দুইটা ফেসবুক আইডির লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে কপি করে নিয়েন তাহলেই হবে। নেক্সট পার্টিসিপেন্ট কে? জাহিদা। জাহিদা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ক্লাস করতেছি আমরা, ওই ক্লাসগুলো কতদিন রেকর্ড থাকবে, বা আমাদের আমাদের যখন প্রয়োজন হবে তখন কি আমরা ক্লাসগুলো পাবো? তবে আমাদের ওয়েবসাইটে যতদিন পর্যন্ত আপনাদের অ্যাক্সেস থাকবে ঠিক ততদিন পর্যন্ত আপনি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন। ইনকেস কোনো কারণে আপডেট জনিত সমস্যা বা ডোমেন হোস্টিং এর কারণে যদি আমাদের ওয়েবসাইটের ডোমেন হোস্টিং পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের আলাদাভাবে হয়তো ড্রাইভের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। বাট আপনি আগামী 3-4 বছর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি 3-4 বছর পর্যন্ত অটোমেটিক পাবেন। এরপরে যদি আমাদের ডোমেন আপডেট করে সেই ক্ষেত্রে হয়তো কিছু ভিডিও মানে জাস্ট ডোমেন আপডেট করার কারণে ফল্ট করতে পারে, তারপরে আমরা সেটা ব্যাকআপ হিসাবে দিয়ে দিব, সমস্যা নাই। আর কিছু প্রশ্ন? জি স্যার, না স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? হিমেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমার কোশ্চেনটা ছিল স্যার, এই যে হোমওয়ার্ক যে দিছেন ওই হোমওয়ার্ক গুলা যে করে সাবমিট করব, ওগুলা যে আমার সম্পূর্ণ হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? রাইট, গুড কোশ্চিন। সো এটাই আমি ভাবতেছিলাম যে আপনারা এতদিন পর্যন্ত এই কোশ্চিনটা কেন করেন না, তাই না? সো দেখেন, আপনারা যখন ওইখানে হোমওয়ার্ক সাবমিট করেন সেখানে কি লেখা থাকে, একটা আনসাবমিটেড অপশন থাকে আর একটা সাবমিটেড অপশন থাকে। হ্যাঁ, সো আপনি যখন হোমওয়ার্কটা সাবমিট করেন তখন আনসাবমিটেড থেকে কি সাবমিট দেখায়? দেখায় স্যার। তাহলে সাবমিট হয়েছে। যদি আনসাবমিটেড দেখায় তার মানে সাবমিট হয় নাই। ঠিক আছে। এন্ড আপনাদের হোমওয়ার্কটা আমি পার্সোনালি দেখার জন্য আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করব আমি। সেই গ্রুপের লিংক আগামী ক্লাসে ইনশাল্লাহ দিব। সেই গ্রুপে আপনারা যারা আছেন তারা প্রত্যেকে আমার সাথে কানেক্টেড থাকবেন। ওইখানে আপনারা বিভিন্ন প্রবলেমে পোস্ট করতে পারেন যে আমি এই প্রবলেমে ফেস করতেছি, আমার হেল্প প্রয়োজন। ঠিক আছে, এটা আমার পার্সোনাল, এর প্রতিষ্ঠান থেকে না, পার্সোনাল একটা গ্রুপ আমি তৈরি করব, জাস্ট আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের সাথে কথা বলে। সেখানে আপনারা আপনাদের জায়গা থেকে ক্লাসের হোমওয়ার্ক গুলো দিবেন। ক্লাসের হোমওয়ার্কের পাশাপাশি যে কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করতে পারেন, যারা পারে তারা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারে। এন্ড বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট পার্টিসিপেন্ট কি আছেন? ফাহিম ইসলাম। জি, ফাহিম ইসলাম বলেন। স্যার, আমাদের যে আহ, মানে এই যে হোমওয়ার্কটা আমরা সাবমিট করছি, এটার একটা নাম্বার স্যার দেওয়া আছে 10 মার্ক। এই মার্কটা আমরা দেখবো মানে পাইছি কিনা, এটা আপনাদের কিভাবে এটা বুঝবো? অ্যাকচুয়ালি দেখার প্রসেস নাই। এটা আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিষ্ঠানকে একটা কমপ্লেন দিয়েন যে আমরা আমাদের নাম্বারটা দেখতে পারিনি। হ্যাঁ, এটা হয়তো এখন আপডেট জনিত কারণে আপনারা নাম্বারটা শো করে না, বাট আমরা নাম্বার দেই আপনাদের আহ, যতটুকু আসলে হয়েছে বা আপনাদের যতটুকু আপনারা নাম্বার পেয়েছেন ঠিক নাম্বারটা আমরা দিয়ে দেই। বাট হয়তো কোনো কারণে সেই নাম্বারটা ওইখানে শো করে না। এটা প্রতিষ্ঠানকে জানাবেন যাতে করে আপনাদের এই নাম্বারটা কত হয় সেটা আপনাদের জানানো হয়, এবং আপনার কোথায় ভুল আছে সেই ভুলটা যাতে ধরিয়ে দেওয়া হয়, এবং আপনার কাছে যাতে একটা মেসেজ চলে যায় যে আমার এই জায়গাতে ভুল আছে। সাপোজ আমি কোনো একটা হোমওয়ার্ক আপনি সাবমিট করেছেন, আমি আপনার হোমওয়ার্কটা দেখছি, বাট আমি আপনাকে জানাতে পারতেছি না যে অ্যাকচুয়ালি আপনার হোমওয়ার্কের এখানে ভুল আছে। হ্যাঁ, আমি এটা জানাতে পারতেছি না। তো এইটা আপনি আপনার জায়গা থেকে প্রতিষ্ঠানকে বরাবর বলবেন, স্যার আমাদের এই আপডেটটা প্রয়োজন, যেখানে আমরা হোমওয়ার্ক গুলো যে দিচ্ছি আমাদের হোমওয়ার্ক গুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এন্ড আমার হোমওয়ার্কের ওই বিষয়গুলো কোথায় আরেকটু ভালো করা দরকার, এই বিষয়ে সম্পর্কিত আমার একটা গাইডলাইন দরকার, বা আমাদের ওয়েবসাইটে এতটুকু মানে যাতে করে ফ্যাসিলিটি আমরা পাই, এটা প্রতিষ্ঠানকে জানাবেন। হ্যাঁ, তাহলেই হবে। নেক্সট কে আছেন? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, সো ব্যাড ভাই। ক্লাসের এনভায়রনমেন্ট অবশ্যই তৈরি করতে হবে হ্যাঁ, আপনাকে। আচ্ছা স্যার, মানে আমার হোমওয়ার্কটা যে করবো আমি এখানে জমা দিব কোথায়, আপনার অফিসে?
কোন জিমেলে জমা দিব? আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ক্লাসে জয়েন করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসে জয়েন করা হয়েছে। এখানে দেখবেন যে হোমওয়ার্ক নামে একটা সেকশন আছে, সেই হোমওয়ার্ক সেকশনে আপনি হোমওয়ার্ক জমা দিন। And আমি অলরেডি গত 2 দিন ধরে দেখাচ্ছি। আর আমার প্রথম ক্লাসটা স্যার দেখতে পারি নাই কে? আপনি রেকর্ডেড ক্লাস দেখেন, রেকর্ডেড ক্লাস দেখার অপশন আছে তো আমাদের ও ওয়েবসাইটে আচ্ছা, যান, দেখেন ওখানে সাপোর্ট ম্যাটেরিয়াল, সাপোর্ট অথবা সাপোর্টে ক্লিক মেটেরিয়াল। করেন। সাপোর্টে ক্লিক করার পরে একটা অপশন আছে দেখেন ভিউ স্টাডি ম্যাটেরিয়াল। ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করার পরে আপনার ব্যাচ নাম্বার এবং আপনার কোর্স নাম্বারটা ওখানে সিলেক্ট করবেন। এরপর আপনি দেখতে পারবেন যে কয়টা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও ওখানে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পার্টিসিপেন্ট কে? সুরাইয়া। সুরাইয়া বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম সরকার মানে পুরো স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম যে আমি পুরো ক্লাসে ছিলাম। আমি আসলে একটা শপে আমার একটা শপ আছে, ওখানে বসে ক্লাসটা করছিলাম, যার জন্য ভিডিও অফ করে রেখেছিলাম স্যার। তো আমি পুরো ক্লাসে ছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা আমি পূরণ করতে পারি নাই, মানে একটু নেটের প্রবলেমের কারণে ওটা আমি করতে পারি নাই। তো ওইটা এখন কি করেন, কোনোভাবে দেওয়া যায় স্যার? জি স্যার, ওইটা একটু দিলে ভালো হতো। দিয়ে দিচ্ছি, করে নেন। ওকে, নেক্সট পার্টিসিপেন্ট কে? লুৎফা। লুৎফা আনমিউট করে আপনার প্রশ্ন কি আছে বলুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমারও একই প্রশ্ন, এর আগে আপু যে আসছিল না, সেই প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কি আছে? নাইম খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেম হইতেছে স্যার, ওই যে ফার্স্টে যে ক্লাসটা করছিলাম ওটাতে আমার স্টুডেন্ট আইডি ছিল না, সেই জন্য আমি অ্যাটেন্ডেন্স শিট জমা দিতে পারি নাই। আর নেক্সটে যে ক্লাসটা হয়েছে ওটাতে আমি আমার হোমওয়ার্কটা আমি সাবমিট করতে পারি না, কারণ হচ্ছে আমার ওই যে যে আইডিটা ওটা প্রবলেম। এখন রাসেল স্যার যে উনি আছে উনি বলছে যে ঠিক করার পর তারপরে হোমওয়ার্ক সাবমিট করার জন্য, সেজন্য কি স্যার আমার মার্ক থেকে কি স্যার পয়েন্ট কাটা হবে? জি, অবশ্যই মার্ক থেকে পয়েন্ট কাটা হবে, যেহেতু এটা ইস্যু। এখন কিছু করার নাই, সিস্টেমেটিক ওয়েতে সবকিছু চলে। এখন যেখানে আপনার 10-এর মধ্যে 10 পাওয়ার কথা, সেখানে আপনি হয়তো 10-এর মধ্যে 8 পাবেন, 7 পাবেন। তো এতটুকু আপনাকে মেনে নিতে হবে এবং সামনে যে ক্লাসের হোমওয়ার্ক গুলো আছে এবং অ্যাটেন্ডেন্স গুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে দিবেন। দেখা যাচ্ছে যে যেখানে আপনি 99 পেতেন, 99 পেতেন, সেখানে হয়তো আপনি 91 পাবেন। তো এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। তো নেক্সট টাইম থেকে আপনি আর কি ট্রাই করবেন এবং আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক করে নেবেন। তো আজকের ক্লাসে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।